আচ্ছা, আমি গত প্যাথোজেনেসিস পর্যন্ত বলছিলাম এবং কেস ডেফিনিশন। আজকে আমি তিনটা হেডলাইনে বলবো। একটা হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ টিউবারকুলোসিস, ডায়াগনস্টিক অ্যাপ্রোচ অফ টিউবারকুলোসিস এন্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ টিউবারকুলোসিস। এইটা হেডলাইনে আমি বলবো। এখন আসুন যে আমরা বলবো প্রেজেন্টেশন বা ক্লিনিক ফিচার অফ টিউবারকুলোসিস। এখন টিবির ক্লিনিক্যাল ফিচার্স বলতে হলে যে কালকে বলছি যে পালমোনারি এক্সট্রাপালমোনারি এটা কাজে লাগে। তাহলে আমরা মূলত মেইনলি হাইলাইট করব এই পালমোনারি টিউবারকুলোসিস। গ্রাজুয়েট মানে পোস্ট মানে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস খুব বেশি করা হয় না। পালমোনারি টিউবারকুলোসিসটাই আমি হাইলাইট করব, আর সাথে সাথে এক্সট্রা পালমোনারি কিছুটা পেয়ে যাব। এখন একটা রোগী পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে, হওয়ার পরে এই রোগীটা আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট, মানে ক্লিনিক্যাল ফিচারসটা কি পালমোনারি টিউবারকুলোসিস। তোমরা জানো বিভিন্ন জায়গায় এই যে টিউবারকুলোসিস যে ন্যাশনাল টিবি প্রোগ্রাম আছে বাংলাদেশে, যে টিবি মানে রেডিও টেলিভিশন বিভিন্ন মিডিয়াতে বা যে অ্যাড, যে সপ্তাহ বেশি কাশি হয়ে দেরি না করে পার্শ্ববর্তী হাসপাতালে যোগাযোগ করে আপনার কাশি ঠিকঠাক করা। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের, আমি তোমাদের আগে বলছিলাম যে রেসপিরেটরি সিম্পটম হলো 6। এখন লাংয়ের যে কোনো ডিজিজ এই 6টা সিম্পটমের মধ্যে সীমাবদ্ধ। তাহলে পালমোনারি টিউবারকুলোসিস লাংসের প্যারেনকাইমা ইনভলভ হয়, তাহলে আমরা তাকে পালমোনারি। তাহলে পালমোনারি রোগগুলো কিভাবে প্রেজেন্টেশনটা কফ, এই কফে ড্রাই অথবা অ্যাক্টিভ কফ। প্রোটিন কফে স্পুটা হইতে পারে, মডারেট হইতে পারে এবং ফিউজ স্পুটা। তাহলে পেশেন্ট যেভাবে করবে ভাবে, আমার যদি লং কেস পড়ে, শর্ট কেস পড়ে বা ভাইভাতে জিজ্ঞেস করে এভাবে। তাহলে প্রথম বললাম কফ ড্রাই হতে পারে, প্রোডাক্টিভ হলে ক্যান্টি স্পুট হতে পারে, মডারেট স্পুট হতে পারে, প্রফিউজ স্পুট হতে পারে। তবে স্ক্যান স্পুটটা বেশি হয়, এসে কমপ্লেন স্যার অনেক কাশি দেওয়ার পরে একটু স্পুট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো তোমরা এই তিনটে একসাথে মনে রাখবা, সেটা হলো কাশি আছে কিনা, কাশি হলে কফ উঠে কি, কফ উঠলে অ্যামাউন্ট কি, অ্যামাউন্ট এর পরে তার পাউস মেল এগুলো আছে কিনা, আর কাশি উঠে কাশি শক্ত যায়, হেমোপ্টাইসিস। এই তিনটা রেসপিরেটরি যে কোনো ডিজিজের তিনটা সিম্পটম তোমরা যে কোনো ডিজিজ ক্ষেত্রে একবারে জিজ্ঞেস করে নিবা। তাহলে কফ, স্পুটাম, হেমোপ্টাইসিস। এই হেমোপ্টাইসিসের কারণ আমরা পাই রেসপিরেটরি ডিজিজ, এর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট হলো একটা পালমোনারি টিউবারকুলোসিস। তাহলে আর এই কফ, স্পুট, হেমোপ্টাইসিস এগুলো ডিউরেশন কেমন হবে? ডিউরেশনটা তোমরা নিউমোনিয়া সাধারণত ডিউরেশন হয় 1 সপ্তাহ, 4 দিন, 6 দিন। আর টিউবারকুলোসিস একটু বেশি হয়, ওই জন্য বলে বা যে অ্যাডে আমি প্রথমে যে 3 সপ্তাহ কাশি হলে নিকটস্থ হাসপাতালে পরীক্ষা যান। সাধারণত ডিউরেশনটা 3 সপ্তাহের একটু বেশি। 3 সপ্তাহের একটা পয়েন্ট, এটা তার একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা হলো আমরা অ্যাকুট কফ যখন ওই যে কাশির সিম্পটম কেউ অ্যানালাইসিস করাইছে আমি জানি না, যে এই কফকে আমরা অ্যাকুট কফ, ক্রনিক কফ করি। অ্যাকুট কফ 3 সপ্তাহ ডিউরেশন হলে আমরা বলি অ্যাকুট কফ, আর 4 থেকে 6 সপ্তাহ বেশি গেলে তখন আমরা ক্রনিক কফ বলি। সাধারণত অ্যাকুট কফ গুলো যে অ্যালার্জিক কন্ডিশন বলো বা এই যে পোস্ট ভাইরাল ইনফেক্টে পরে যে সর্দি কাশিয়া বলি, সেখানে 3 সপ্তাহের মধ্যে এগুলো সেটেল যায় কাশিগুলো। ওই জন্য একটা তথ্য কিন্তু একটা গুরুত্ব আছে। গুরুত্বটা হলে যে পোস্ট ভাইরাল কফ এই ইয়েগুলো সপ্তাহ ভালো হয়ে যায়, কিন্তু টিবি আরো একটু ডিউরেশন বেশি হবে, ওই জন্য 3 সপ্তাহ একটা কাট অফ পয়েন্ট বলে। তাহলে আমি বললাম কফ, স্পুটাম, হেমোপ্টাইসিস। তারপরে কি হতে পারে? শর্টনেস অফ ব্রেথ হইতে পারে। শর্টনেস অফ ব্রেথ যদি
লাংসে খুব সামান্য পরিমাণ ইনভলভ, হয়তো একটা ওভার ইনভলভ হয়েছে, একটা সেগমেন্ট হয়েছে, তাহলে শ্বাসকষ্ট থাকে না। কিন্তু এক্সটেসিভ ইনভলভমেন্ট লাং প্যারেনকাইম বোথ সাইডস হয়, তারপরে পেশেন্ট প্লুরাল এফিউশন হয়, নিউমোরাক্স হয়, কলাপস হয়, কলাপস হয়। আমি তোমাদের বলবো রেডিওলজিক্যাল কি ফাইন্ড করে বা প্যাথোলজির সাথে রেডিওলজি আমি কোরিলেট করে পরে বলি। তাহলে এইগুলো অনেক সময় রেসপিরেটরি ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমি বললাম কজ ওটা অবধি রেসপিরেটরি স্টেজ বা 2 নম্বর চেস্ট থাকতে পারে পেশেন্ট গুলো। চেস্ট আমি বলছি যে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, নিউমোনিয়া লাইকটার নিয়ে। সেক্ষেত্রে যদি ওই যে বললাম যে অরেঞ্জ অফ দি প্লুরা পর্যন্ত এক্সটেন্ড করে, তাহলে প্লুরিসি, তাহলে প্লুরাল এফিউশন ডেভেলপ করার আগে যদি প্লুরি স্টেজ থাকে তাহলে অনেক সময় চেস্ট পেইন পেশেন্ট আসতে পারে। অথবা এই টিবির জন্য অনেক সময় হেমাথোরাসিস ডেভেলপ করে, ক্ষেত্রেও চেস্ট পেইন হয়। রেসপিরেটরি আর সিমটম বলছি সেটা হুইস। হুইস সাধারণত খুব কমন না, এটা সাধারণত এসসিওপিডি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ সাধারণত হুইস থাকে, অ্যাজমা সাধারণত হুইস কমন। তাহলে আমি বললাম কফ, স্পুটাম, হেমোপটাইসিস, আর হলো চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, এই 5টা। এখন অনেক সময় এই যে আমি আজকে গেলাম 17 নম্বর ওয়ার্ডে, যে একটা রুগীটা আসছে হলো পেটে ব্যথা, পেটে ব্যথা আসছে, রুটিন চেক করতে গিয়ে দেখা গেল যে বাইলেটারাল অ্যাপিক্যাল শ্যাডো আছে লাংস। রুটিন চেক যে দেখি বাইলেটারাল অ্যাপিক্যাল শ্যাডো, পরে এটা বললাম টিবি হবে, একটু পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন। এটা হইতে পারে আমাদের পেশা আসলে অত মানে কমপ্লেন ঠিক মতো গুরু দিয়ে বলতে পারে না, এটা একটা হতে পারে, এই আর কি। তাহলে অনেক সময় সিমটমেটিক আমরা রুটিনটা করতে গিয়ে কিন্তু টিউবারকুলোসিস হতে পারে। তাহলে একটা পালমোনারি টিউবারকুলোসিস আমি সিমটম তোমাদের লং টেস্ট করি, তাহলে এই প্রত্যেকটা সিমটম ধরে ধরে আমি আমার ওয়ার্ডার করছি লাইব্রেরি, আমি তোমাদের প্রত্যেকটা সিমটম ধরে ধরে যে কফ, স্পুটাম, হেমোপ্টাইসিস, শর্টনেস অফ ব্রেথ, তারপরে চেস্ট পেন, প্রত্যেকটা সিমটম অ্যানালাইসিস আমি বললাম। তাহলে এই যে রেসপিরেটরি সিস্টেম খালি না, যে কোনো ডিজিজের ক্ষেত্রে এই সিমটম অ্যানালাইসিস করে তোমাকে বলতে হবে যে আমি কোন ডায়াগনোসিসটা বলতে চাচ্ছি। যেমন কাশি, রেসপিরেটরি ডিজিজের সব যে কাশি থাকবে, কিন্তু কাশি ডেসক্রিপশন অনুসারে, যেমন এখানে ডিশন একটা, যদি শর্ট ডিউরেশন হয় তখন আমার নিউমোনিয়া বা যে শর্ট ডিউরেশনের ডিজিজ গুলো, আর যেহেতু এটা 3 সপ্তাহ 4 সপ্তাহ 6 সপ্তাহ যদি ডিউরেশন দিয়ে বলো তাহলে তখনই বুঝতে পারে তা তুমি টিউবারকুলোসিস বা এগুলো বলছো। আরেকটা হয় যে প্রফিউজ স্পুটাম। প্রফিউজ স্পুটাম টিবিতে সাধারণত হয় না, ক্যান্টিস স্পুটাম। প্রফিউজ স্পুটাম, স্পুটামের বর্ণনা তাহলে ওই যে প্রোক্টেসিস, লাইপসিস, এই জিনিসগুলো এই হিস্ট্রিকেই তোমরা তাদেরকে বোঝাই দেবে যে আমি ডিজিজটা বোঝা যাচ্ছি। এই হিস্ট্রি অফ রিলেশন মধ্যে এলাবোরেট করতে হবে। এখন আসো এগুলো একটা পালমোনারি টিউবারকুলোসিস রেসপিরেটরি সিমটম। যখন একটা এরকম রেসপিরেটরি সিমটম নিয়ে আসে, আমরা টিবি সাসপেক্ট করি, তখন তার অ্যাডিশনাল সিস্টেমিক আছে কিনা এইগুলোকে আমরা জিজ্ঞেস করি। সেই সিস্টেম ফিচারের মধ্যে এই রোগীর জ্বর আছে কিনা। তাহলে তুমি যদি লং কেস মনে করো পালমোনারি টিবি, তাহলে যখন তুমি চিপ কমপ্লেন বা ফিভার, তাহলে এই ফিভারটা টিবির কি ধরনের ফিভার হয় তোমাকে এই ক্রাইটেরিয়া দিয়ে তুমি ডেসক্রিপশন করবে। আমরা জানি যে টিবিতে সাধারণত ডিউরেশন অফ ফিভারটা লঙ্গার হয়, সাধারণত 1 মাস 2 মাস 3 মাসও পর্যন্ত হইতে পারে, 6 মাসও হইতে পারে। তাহলে ফিভারটা হয়তো লঙ্গার ডিউরেশন। ফিভারের টা কেমন হবে, এখানে লো ফিভার হবে, লো গ্রেড ফিভার। তাহলে লঙ্গার ডিউরেশনের ফিভার, লো গ্রেড। আর এক ক্রাইটেরিয়া বলি, তোমরা ওয়ার্ড করছো ইভিনিং রাইজিং অফ টেম্পারেচার।
তাহলে আমরা যখন এই জ্বরের প্রবণতা পালমোনারি টিউবারকুলোসিস ক্ষেত্রে অথবা পালমোনারি টিউবারকুলোসিস ক্ষেত্রে, তাহলে আমাকে এইভাবে গণনা করতে হবে যে 2 মাস বা 3 মাস ধরে জ্বর, লো গ্রেড ফিভার, ইভিনিং রাইজিং, তার সাথে সাধারণত লো গ্রেড ফিভার থাকে, চিলস সাধারণত থাকে না। আরেকটা জিনিস এখানে করতে হবে যে লো গ্রেড ফিভার বললে সারা সময় শুনতে চায় তার হাইয়েস্ট টেম্পারেচারটা কত ছিল। তাহলে এই যে ফিভারের বোনা দিয়ে যখন লং কেসটা বা শর্ট বলবা, তখন তোমার প্রভিশনাল ডায়াগনোসিস টিউবারকুলোসিস বল, তখনই ডিড হিসেবে নিউমোনিয়া না কেন এগুলো জিজ্ঞেস, তখন এই যে শর্টার ডিউরেশনের ফিভার, হাই গ্রেড ফিভার, চিলস এন্ড অ্যাসোসিয়েট এগুলো থাকলে নিউমোনিয়া, আর লং ডিউরেশন দিয়ে তুমি জানতে চাচ্ছ এটা পালমোনারি টিউবারকুলোসিস। তাহলে ফিভার ইম্পর্টেন্ট। এই সিস্টেমিক আর কি থাকে, এগুলো সিস্টেমিক ফিচার আর থাকে, এটা হলো অ্যানোরেক্সিয়া পেশেন্ট, অ্যানোরেক্সিয়া নসিয়া একটা বলতে হবে। ফিভার সিস্টেম ফিচার একটা বললাম, 2 নম্বর সিস্টেম ফিচার হলো অ্যানোরেক্সিয়া নসিয়া এন্ড সিগনিফিক্যান্ট ওয়েট লস। টিবির পেশেন্টের অবশ্যই ওয়েট লস থাকে, অবশ্যই বলবে না, মানে থাকে, ইউজুয়ালি থাকে, লস থাকে। তাহলে আমি রেসপিরেটরি সিস্টেমের সাথে এই যে সিস্টেমিক ফিচার গুলো অ্যাড করে বল যে লো গ্রেড ফিভার, ইভিনিং রাইজিং টেম্পারেচার, তার সাথে পেশেন্ট হ্যাজ অ্যানোরেক্সিয়া নসিয়া এন্ড ওয়েট লস। ওয়েট লস কত দিনের মধ্যে কত লস, এটাকে তোমাকে মেনশন করো। তাহলে যখন এই সিমটম গুলো আমি একটা রোগীর পাবো, তখন আমরা একটা রোগীর পালমোনারি টিউবারকুলোসিস সাসপেক্ট করব। তাহলে দেখো, যখন তুমি লংসে পালমোনারি টিউবারকুলোসিস হাইলাইট করতে যাও, তখনই এই পয়েন্ট গুলো বললে, তখন তুমি স্যারদেরকে বুঝিয়ে দিলা যে পালমোনারি টিউবারকুলোসিস বলতেছি। তাহলে তখন নিউমোনিয়া, আদার্স ব্রঙ্কার্সিনোমা, আমি এটা ডিটেইলস বলতে না, তখন ওই পয়েন্টস গুলো নেগেটিভ পয়েন্টস হিসেবে বলতে হবে। তাহলে এইটুক ফিচার নিয়ে আসবে, আমি হিস্ট্রি আমরা এইটুক ডিটেইল আমরা হিস্ট্রি। তাহলে পালমোনারি টিউবারকুলোসিস আমার মনে হয় ক্লিনিক্যাল ফিচার এটা। এখন এরকম যদি আসে, তাহলে আমরা পালমোনারি টিউবারকুলোসিস মোটামুটি কনফার্ম হলাম যে আমার কাছে হচ্ছে এটা টিউবারকুলোসিস। আমি মনে হয় এক্সট্রামোনারি তো বলবো না, আমি একটু অর স্পেসিফিক কিছু জিনিস একটা যাতে তোমার মনে থাকে গল্পে রাখো, তো ডিটেলস তোমার গুরুত্ব দিয়ে পড়া দরকার না। এক্সট্রাপালমোনারি টিবি তো বলে যাচ্ছি। তাহলে আমি বলছি পালমোনারি এক্সট্রাপালমোনারি টোটাল টিবির 80% আসলে পালমোনারি টিউবারকুলোসিস, আর বাকি 20% হলো এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস। তাহলে দেখো পালমোনারি টিউবারকুলোসিস কত কম আর এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস কত কম। তাহলে তোমাদের জিজ্ঞেস করে যদি, তাহলে 80% পালমোনারি টিবি আর 20% হলো এক্সট্রাপালমোনারি টিবি। এই এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস লাং ছাড়া হেড তো যে কোনো জায়গায় হয়। দেখুন আমি একটা জিনিস চেক করব, এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে আবার লিম্নো টিউবারকুলোসিস মোর প্রিভ্যালেন্ট। এক্সট্রাপালমোনারি তোমাদেরকে যদি জিজ্ঞেস করে 80% পালমোনারি টিবি, 20% এক্সট্রাপালমোনারি টিবি। এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস মধ্যে আবার লিম্নো টিউবারকুলোসিস হলো কম। তাহলে এখন আমি দেখো, এখন এই লিম্নো টিবি সম্বন্ধে একটু বলবো, দুই কথা বলে আমি শেষ করব। লিম্ফ টিবি আমরা জানি সাইকেল থেকে শুরু করে অনেক রেজিয়ন আছে, লিম্ফ নোড রেজিয়ন। এর মধ্যে সবচেয়ে কমন এফেক্টেড রেজিয়ন হলো সার্ভাইকাল লিম্ফ নোড আর মিডিয়াস্টেনাল, এটা হলো মোস্ট কমনলি এফেক্টেড। তাহলে এগুলো তোমরা একটু এক্সট্রাপালমোনারি জাস্ট গল্পে আমি যেটুকু বলবো ভাইবা বা ওই যদি লং কেস পড়ে অথবা হসপিটালে একটু মনে রাখ, গল্পে বই হিসেবে এত ডিটেইলস দরকার নেই। তাহলে যদি লিম্ফ এক্সট্রাপালমোনারির মধ্যে লিম্ফ টিবি হলো মোস্ট কমন, শরীরের যে কোনো লিম্ফ রেজিয়ন দিতে পারে, বাট কমন এফেক্টেড সাইট সার্ভাইকাল লিম্ফ এন্ড মিডিয়াস্টেনাল। তারপরে আছে এক্সাইল লিম্ফ নোড আছে, সিঙ্গুলার লিম্ফ নোড আছে, এগুলো লেস ফ্রিকুয়েন্টলি। তাহলে মোস্ট কমনলি সাইট হলো সার্ভাইকাল এন্ড মিডিয়াস্টেনাল। তাহলে এই লিম্ফ নোড টিবি পেশেন্ট গুলো কি প্রেজেন্ট করে, এখানে মনে রাখা যে পালমোনারি হলে আমি বললাম
পেশেন্টের পালমোনারি সিন্ড্রোম, তারপর তোমার এক্সট্রা মানে সিস্টেম ফিচার গুলো খুব বেশি থাকে, প্রমিনেন্ট থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে, পালমোনারি টিউবারকুলোসিস ক্ষেত্রে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস যে অর্গান হয়েছে, অর্গান স্পেসিফিক সিমটম গুলো প্লাস এর সাথে সিস্টেমিক ফিচার, যেমন বললাম আমি ফিভার, অ্যানোসিয়া, নজিয়া, ওয়েট লস, এই যেগুলো কিন্তু এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসে অত প্রমিনেন্ট নাও হতে পারে, অত কম টিবির মানে পালমোনারি। তাহলে সাধারণত লিম্ফ নোড টিবি পেশেন্ট গুলো প্রেজেন্টে এই সুইং নিয়ে, লিম্ফ সোয়েলিং নিয়ে, যেমন সেকেন্ড বলে, যেমন আমার কাছে রোগী আসলো যে স্যার এখানে লিম্ফ নোড, সার্ভাইকাল লিজন, অ্যান্টেরিয়র চিনোইড, পোস্টেরিয়র চিনোইড, সুপ্রাক্লাভিকুলার হতে পারে, যে কোনো লিম্ফ আসতে পারে। তাহলে এগুলো রোগী সাধারণত লিম্ফ নোড টিবি পেশেন্ট সাধারণত আসে যে সার্ভাইকাল সুইং নিয়ে, নোডটা ইনলার্জমেন্ট, এটাই সিম্পটম। আর আমি বললাম এগুলোর সাধারণত সিস্টেমিক ফিচার বইয়ে আছে যে 50% ক্ষেত্রে সাধারণত লিম্ফ নোড ইনলার্জমেন্টই আসে, আর বাকি যে অ্যানোরেক্সিয়া বলো, ফিভার বলো, এই সিম্পটম গুলো টিবি সাধারণত থাকেই, বলতে গেলে অ্যাবসেন্ট। আচ্ছা, এখানে আমি লিম্ফ টিবির একটু কথা বলবো, সেটা হলো লিম্ফ নোডটির এই লিম্ফের ক্রাইটেরিয়া খুব ডিসক্রাইব করতে বলে স্যার। লিম্ফ এক্সিমিনেশন করলে লিম্ফ নোড টিবিতে সাধারণত এই লিম্ফ নোড গুলো যে যে ইনভলভ আছে সেই ডেটা উল্লেখ করতে হবে, তো সার্ভার রিজনে কোন কোন এটা লিম্ফ নোড এটা বলতে হবে। এখানে লিম্ফ নোড সাধারণত ম্যাটেড, তাহলে এখানে যারা শুনতে চায় যে লিম্ফ নোড গুলো সাধারণত ম্যাটেড লিম্ফ হয়, অনেক সময় তোমার সফটেড এবং তোমার ওই সাইনাস ফর্মে হইতে পারে। অনেক রোগী আমরা যে সার্কেল লিম্ফ নোড নিয়ে আসে, ওই ওটা রাপচার করে একদম স্কিনে সাইনাস ফর্মেশন। সাধারণত টিবি নোড বলতে হবে সাধারণত সফট, নন টেন্ডার, ম্যাটেড, অকেশনালি উইথ সাইনাস ফর্মেশন। তাহলে এগুলো এর যদি একটা বর্ণনা দাও, তখন এটা বুঝবে আর এটা যে একটা টিউবারকুলার নোড বলতেছে। অনেক সময় খুব জিজ্ঞেস করে এটা কি এই নোডের ক্যারেক্টার, এটা ম্যালিগনি না কেন, লিম্ফ না কেন, মেটাস্ট্যাটিক কার্সিনোমা না কেন জিজ্ঞেস করে। লিম্ফ নোড টিবিটা তারা খুবই সোজা, সেটা হলো এখানে ম্যাটেড থাকে, এই মানে অ্যাডজেক্টিভ যোগ করে বলা হয়, ম্যাটেড থাকে, একটা হলো সাইনাস ফর্মেশন। আমার মনে হয় লিম্ফ টিবি আমি আর বেশি বলতেছি না। তারপরে আসো, তারপরে মোস্ট কমন সাইটে তোমার জিআইটি, মানে অ্যাবডোমিনাল, জিআইটি না অ্যাবডোমিনাল, একবারে অ্যাবডোমিনাল। তাহলে অ্যাবডোমিনে আছে, অ্যাবডোমেনে একটা পেরিটোনিয়াল ক্যাভিটি আছে আর জিআইটি আছে, জিআইটি। তাহলে এটা এই পুরা এটাকে আমরা বলি একটা হেড হিসেবে অ্যাবডোমিনাল টিবি। অ্যাবডোমিনাল টিবি এখানে জেনে রাখো, এখানে অ্যাবডোমিনাল টিবি গুলো কি কি ভাবে প্রেজেন্ট করে। সাধারণত অ্যাসাইটিস, এক্সুডেটিভ অ্যাসাইটিস নিয়ে, ওই প্রলিফেশনের মতো এক্সুডেটিভ অ্যাসাইটিস আসতে পারে। অ্যাবডোমিনাল লাম্প আসতে পারে। লাম্প সাধারণত কমনলি রাইট আইলিয়াক ফোসা, তোমরা সার্জারি করছো যে রাইট আইলিয়াক ফোসার মাসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তার মধ্যে আসছে আইলিয়াক টিবি, তারপরে টিউবারকুলার নোড চলে আসে। তাহলে আমি অ্যাবডোমিনাল টিবির একটা প্রেজেন্টেশন বললাম, অ্যাসাইটিস, 2 নম্বর বললাম অ্যাবডোমিনাল মাস, বিশেষ করে রাইট আইলিয়াক ফোসা, এটা হতে পারে। আর একটা হতে পারে যে জিআইটি ইনভলভ করতে পারে। জিআইটি সব জায়গায় হেল্প করতে পারে। তোমরা একটা খুব মনে রাখবে, ফাইবাতে খুব জিজ্ঞেস করে যে জিআইটির মধ্যে কোন রেজা টিবিতে বেশি ইনভলভ হয়। এটা মনে রাখো তোমরা, আইলিওসিল জাংশন, আইলিওসিল টিউবারকুলোসিস, এটা হলো মোস্ট কমন। তাহলে জিআইটি যে কোনো জায়গায় টিবি হইতে পারে, বাট কমন এফেক্ট সাইড হলো আইলিওসিক্যাল রিজন, আইলিওসিক্যাল রিজন।
এর সাথে বলছি যে অ্যাবডোমিনাল সিম্পটম তো থাকে, তার সাথে তোমার বলে ফিভার নাইট সোয়েট, তারপরে অ্যানোরেক্সিয়া, নষ্ট ওয়েট লস, এইগুলো থাকে। তার সাথে অ্যাবডোমিনাল সিম্পটম গুলো কোন রোগীর ডায়রিয়া থাকতে পারে, ব্যাকটাল ব্লিডিং পারে, মেলেনা হইতে পারে, এই জিনিস অনেক সময় ইন্টেস্টাইন অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। তাহলে জিআইটি সিম্পটম গুলো আমার মনে হয় আমি আর বেশি বলছি না। অ্যাবডোমিনাল টিবি, তারপরে ইনভলভ হতে পারে পেরিকার্ডিয়াম। এটা একটা মেডিকেল এমার্জেন্সি, পেরিকার্ডিয়াল টিবি। এটা সাধারণত দুইটা ফর্মে হয় রাখবা, একটা হলো পেরিকার্ডিয়াল ডিফিউশন তৈরি হতে পারে, আর অনেক সময় কনজেক্টিভ পেরিকার্ডিটিস এই ফিচার নিয়ে পেতে পারে পেশেন্ট। তাহলে পেরিকার্ডিয়ালিস দুই ধরনের, একটা হলো পেরিকার্ডিয়াল ডিফিউশন, আর একটা হইতে পারে পেরিকার্ডিয়াল কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস। এটা নিয়ে আসছে। যেমন পেরিকার্ডিয়াল ডিফিউশন কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস হলে যে তোমার কার্ডিয়াক মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে সিম্পটম গুলো, ওই সিম্পটম নিয়ে আসবে, পরে এক্সরে ইসিজি করে তারপরে কমনলি এফেক্ট সাইড হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা তোমাদের পিডিয়াট্রিক্সে কাজে লাগবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিবি, এটাতে কমনলি ইনভলভ হলো মেনিনজাইটিস। আমি ওই যে কালকে বলছিলাম প্রাইমারি টিবি ক্ষেত্রে ছোট বাচ্চাদের ইমিউনোসাপ্রেসর বিসিজি ভ্যাকসিন থাকে না, তাদের ম্যাসিভ হেমাটোজেনাস হয়ে তোমার এই মেনিনজাইটিস হতে পারে। এবং আমরা অ্যাডাল্টেও আমরা এই টিউবারকুলার মেনিনজাইটিস খুবই পাই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের তাহলে একটা প্রেজেন্টেশন হলো টিউবারকুলার মেনিনজাইটিস। সেকেন্ড কমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রেজেন্টেশন হলো টিউবারকুলো। ওই যে লাংসে টিউবারকুল তৈরি হয়, গ্রানুলোমা হয়, ব্রেনের মতো টিউবারকুল তৈরি হয়ে অনেক সময় ব্রেনে স্পেস অকুপাইং লিজন হিসেবে এর মতো ফিল নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে, অথবা অনেক সময় ব্রেন অ্যাবসেস হয়েও রোগীগুলো হিমিপ্লেজিয়ার মতো ফিল নিয়ে প্রেজেন্ট করে। তাহলে এই ক্ষেত্রে আমরা রোগের সাথে ডিফারেন্সিয়েট করব। ওই যে টিবি হয় গ্র্যাজুয়াল অনসেট হবে, অনেক দিনের সিস্টেমগুলো ডেভেলপ হবে। স্ট্রোক হলে তুমি জানো স্ট্রোক সাডেন অনসেট, এটা দিয়ে আমরা হিমিপ্লেজিয়া আসে, তাহলে টিউবুলার স্পেস অকুপাইং নাকি এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আমার মনে হয় সেন্ট্রাল সিস্টেমের এইটুকুই, এটা আর আমি বেশি বলছি না। তাহলে আমি বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেনিনজাইটিস, আর অনেক সময় স্পেস অকুপাইশন, ব্রেন অ্যাবসেস, এগুলো নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রেজেন্ট করতে পারে। সেগুলো কিভাবে আসবে কি, এখানে একটা জিনিস বলি, মেনিনজাইটিস। এটা তোমাদের ওই এসএকিউ প্রশ্ন অনেক সময় আমরা দিই, যে একটা এরকম একটা সিনারিও দিই যে একটা রোগীর সাডেন সিভিয়ার হেডেক, এর কারণ কি? সাডেন সিভিয়ার হেডেকের অনেক কারণ আছে, এর মধ্যে মেনিনজাইটিস। যখন মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, এটা এমবিবিএস ল্যাব খুবই জিজ্ঞেস করা হয়। এটা একদম তোমার স্পষ্ট ধারণা থাকবে যে মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস। সাডেন সিভিয়ার হেডেকের মধ্যে হলো এই যে মেনিনজাইটিস চলে আসুন, এখানে তোমার ভাইরাল প্রসিড করতে পারে, সাবআরাকনয়েড হেমোরেজ, তারপরে মাইগ্রেন, তারপরে এই যে মেনিনজাইটিস, এগুলো সাডেন সিভিয়ার হেডেকের কারণ। নেক্সট এক্সট্রাপালমোনারি টিবির একটা সাইট হলো বোন এন্ড জয়েন্ট। আমি এগুলো ডিটেইলস আসছি না। বোন এন্ড জয়েন্ট মধ্যে আমি আমাদের একটু বলবো, বোনস কমনলি এফেক্টেড ইন টিউবারকুলোসিস স্পাইন। শরীরে যত বোনস আছে তার মধ্যে স্পাইনাল ইনভলভ হলো সবচেয়ে কমন টিবি দ্বারা। এই স্পাইন আবার টিউবারকুলোসিস কিছু প্রেডিলেক্ট সাইট আছে, সেটা হলো তোমরা মনে রাখবে, এটা হলো লোয়ার লাম্বার এন্ড আপার লোয়ার থাসিক এন্ড আপার লাম্বার। এই রেঞ্জটাতে তোমার এই টিউবারকুলার ইনভলভমেন্ট খুব বেশি হয়। তাহলে বোনসের মধ্যে সবচেয়ে কমন বোনস ইনভলভ ইজ স্পাইন। স্পাইনের মধ্যে কোন স্পাইনের মধ্যে হলো লোয়ার থাসিক
and or lumbar, এই সাইডটা কমনলি অ্যাফেক্ট। এখানে তোমাদের এমএস লেভেলে ধরতে পারে খুব ইম্পর্টেন্ট জিনিস যে এখানে টিবি স্পাইনের প্রথম ইন্টারভার্টিব্রাল যে আছে ইন্টারভার্টিব্রাল পডস ডিজিজ, এই পডস ডিজিজের ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস হলো তোমার এই অ্যাঙ্গুলেশন অফ দা ভার্টিব্রা, এটা তৈরি হয় অ্যাঙ্গুলেশন অফ দা ভার্টিব্রা। অনেক সময় অ্যাঙ্গুলেশন অফ দা ভার্টিব্রা হয়ে ভিতরে যে স্পাইনের মধ্যে যে ইয়ে থাকে কি বলে যে স্পাইনাল কর্ড থাকে, এই স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়ে অনেক সময় রোগীগুলো এই যে প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে বোনসের এই স্পাইনাল টিবির ইনভলভমেন্ট হলো, একে আমরা বলি পডস ডিজিজ। এই টিবি স্পাইনে হলে অনেক সময় ওই সিস্টেমিক ফিচার থাকে না, লো ব্যাক পেন বা ব্যাক পেন নিয়ে আসে রোগীগুলো, আর অনেক সময় তোমার এই যে প্যারালাইসিস অফ দ্য লোয়ার লিম্বস অথবা প্যারালাইসিস অফ দ্য, এটা ডিপেন্ড করবে যে স্পাইনের কোন জায়গায় ইনভলভমেন্ট হয়েছে। যদি লোয়ার ওই যে লাম্বারে থোরাসিক রিজনে ইনভলভ করে তাহলে দুই পা প্যারালাইসিস নিয়ে আসে, যাকে আমরা বলি প্যারাপ্লেজিয়া, এগুলো নিয়ে আসতে পারে। অনেক সময় তোমরা নাম শুনবা ওই যে সস অ্যাবসেস বলে, প্যারাভার্টিব্রাল অ্যাবসেস হয়ে ইনগুইনাল রিজন পর্যন্ত সেটা এক্সটেন্ড করতে পারে। অনেক সময় সস অ্যাবসেস হিসাবে এই স্পাইনাল টিবি প্রেজেন্ট করতে পারে। আর জয়েন্টের মধ্যে যে কোনো জয়েন্টই ইনভলভ হইতে পারে, বা টিবিতে কমন এফেক্টেড জয়েন্ট হলো হিপ জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট। মনে রাখবা যে কোনো জয়েন্টই ইনভলভ হইতে পারে, বাট হিপ অ্যান্ড নি জয়েন্ট involvement is most common in tuberculosis. জয়েন্টের ক্ষেত্রে আরেকটা বলি, তোমাদের ওই রিউমাটোলজিতে হয়তো পড়াইছে, যখন মনোআর্থ্রাইটিস, তারপরে হলো অলিগোআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস, এই মনোআর্থ্রাইটিস যে কোনো জয়েন্টের মনোআর্থ্রাইটিসের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টিউবারকুলার আর্থ্রাইটিস, এটা একটা আসেই। ট্রমা, টিবি, এই জিনিসগুলো টিবি মনোআর্থ্রাইটিসের একটা ডিডি অবশ্যই তোমার এই টিবি আসবে। এখন এগুলো রোগী আসবে কি নিয়ে? জয়েন্ট ইনভলভমেন্ট হলে সাধারণত জয়েন্ট সোয়েলিং, জয়েন্ট পেন, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাছে আসবে। আর আমি বলছি যেহেতু এক্সট্রা পালমোনারি টিবি, এগুলোর সিস্টেমিক ফিচার অত বেশি থাকে না। লাস্ট হলো জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস। জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস আমার ফাইনাল প্রফে সার্জারিতে, ওই সার্জারিতে তোমাদের এখন স্লাইড থাকে কিনা জানি না, সার্জারিতে জেনারেল সার্জারির ওই হিস্টোপ্যাথোলজি স্লাইড থাকে। আমার পড়ছিল টিবি লিম্ফ নোড একটা স্লাইড, তো ওখান থেকে ওই যে এখন তোমার ইয়ার হাসপাতালে আছে, স্কয়ার হাসপাতালে যে সানোয়ার স্যার আছে সার্জারি, উনি হলো এক্সামিনার। উনি আমাকে এই যে টিবি লিম্ফ নোডের যে স্লাইড পড়লো, এই স্লাইড থেকে একদম পুরো টিবি চলে গেল জেনিটো ইউরিনারি টিবি। উনি কি করে আমাকে ওই জেনিটো ইউরিনারি টিবিতে নিয়ে চলে গেল সার্জারি পরীক্ষায়, ভাইবাতে। জেনিটো ইউরিনারি টিবি আমরা খুবই পাই, সেটা হলো এই তোমার জেনিটো ইউরিনারি মানে কিডনি, ইউরিনারি ব্লাডার, আর হলো ইউরেথ্রাম। কমনলি এফেক্টেড সাইট হলো কিডনি আর হলো ইউরিনারি ব্লাডারে। কিডনি টিবিতে এখানে একটা জিনিস তোমাদের লেভেলে খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো যে ওই বলে সারা ওই যে এগুলা রুগী সাধারণত আসে কি নিয়ে? এগুলা রুগীগুলো সাধারণত আসে তোমার ওই যে ইউরিনারি যে সিমটম গুলো, হেমাচুরিয়া, পলিউরিয়া, এই সিমটম গুলো নিয়ে আসে। এখানে সারা যেটা জানতে চায় সেটা হলো যে এখানে ওই যে স্টেরাইল পাইউরিয়া বলে একটা কথা আছে, যে পাসসেল পাওয়া যায় কিন্তু কোনো ব্যাকটেরিয়া যখন পাওয়া যায় না, তখন আমরা এই টিউবারকুলোসিস এগুলো খুব সন্দেহ করি, টিউবারকুলোসিস সন্দেহ করি। তাহলে জেনিটো ইউরিনারি টিবি হলো তোমার ইউরিনারি সব সিমটম গুলো থাকবে। এই জেনিটো ইউরিনারি এগুলো টিবি আসলে ক্লিনিক্যাল সাসপিশন জরুরি, ক্লিনিক্যাল সাসপিশন খুব জরুরি। এগুলো সাধারণত অনেক সময় মিস হয়ে যায়, আমরা ইগনোর করি। কিন্তু আমি তোমাদের প্রথমেই ক্লাসের শুরুতে গতকাল একটা কথা বলছিলাম যে হেড টু টো যে কোনো ডিজিজের ক্ষেত্রে, ইনফেক্টিভ ডিজিজের ক্ষেত্রে বা যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে টিবি অবশ্যই একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো হিসেবে আসতে হয় বা আনা উচিত। আমার মনে হয় আমি
ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পালমোনারি আর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসে আর সময় নষ্ট করতেছি না, তোমরা যদি কারো কোনো গ্যাপ থাকে পরে তোমরা একটু দেখে নিও। আমি মনে হয় এখানে আমি ক্লিনিক্যাল ফিচার শেষ করছি। কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। এখন আসো, আমি এখন চলে যাব জি ইনভেস্টিগেশন। স্যার, বোঝা যাচ্ছে স্যার সব। ইনভেস্টিগেশন অফ, আচ্ছা, এখন আমি চলে ক্লিনিক্যাল ফিচার শেষ, এখন আমি চলে যাব ইনভেস্টিগেশন অফ টিউবারকুলোসিস। এখানে অনেক মিস ইন্টারপ্রিটেশন আছে, অনেক ভোগান্তি আছে আমাদের। এখন আসো, একটা টিবি পেশেন্ট যদি আসে, আমি পালমোনারি এক্সট্রা পালমোনারি ক্লিনিক্যাল ফিচারের মতো একসাথে বলে যাব। এখন আসো যে একটা টিবি যখন আমি সাসপেক্ট করব, পালমোনারি টিবি বা এক্সট্রা পালমোনারি টিবি, তাহলে আমি কি পরীক্ষা করব? এখন আমি পালমোনারি টিবি দিয়ে শুরু করি, তার সাথে লেজুর হিসাবে আমি এক্সট্রা করব পালমোনারি টিবি। এখন পালমোনারি টিবি আমরা কিভাবে কনফার্ম করব? এখন জানো যে যে কোনো ইনফেক্টিভ মানে ডিজিজের ক্ষেত্রে ডেফিনিট ডায়াগনস্টিক হলো, ডায়াগনোসিস করার ডেফিনিট উপায় হলো যে ওই অর্গানিজমটাকে আইডেন্টিফাই করা। যেমন এই যে করোনা হয়েছে, এখন করোনা, তাহলে এই যে পিসিআর করে যখন আমরা এই ব্যাকটেরিয়াকে এবং ভাইরাসটাকে আইডেন্টিফাই করতেছি, তখনই আমরা কোভিড ধরতেছি। আমরা এই যে ওয়ার্ডে তো এখন এই যে কোভিড ম্যানেজমেন্টে খুব ঝামেলায় আছি। সিটি স্ক্যান, রেডিওলজিক্যাল ফিচার সব কোভিড সাজেস্টিভ, বাট অনেক রোগীর হলো পিসিআর নেগেটিভ হচ্ছে। এই রোগীগুলোকে আমরা কোনোভাবেই আমরা কনভিন্স করতে পারতেছি না যে আপনার কোভিড হয়েছে, কোনোভাবেই আমরা ম্যানেজ করতে পারতেছি না। 2 দিন আগে একজন আমার কাছে একটা চেম্বারে একটা রোগী আসছে, সিটি স্ক্যান 80% ইনভলভ। আমি বললাম যে এটা আমার তো স্যার এই পিসিআর। যাই হোক, যে ইনফেক্টিভ ডিজিজের ক্ষেত্রে সবচেয়ে মানে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক টেস্ট হলো ওই অর্গানিজমটাকে আইডেন্টিফাই করা। টিবির ক্ষেত্রেও তাই। তাহলে আমাদের মেন টিবি ডায়াগনোসিস আমরা করতে পারবো যখন যেই জায়গার টিবি হয়েছে ওই জায়গার স্যাম্পল নিয়ে আমরা যদি অর্গানিজমটাকে, টিবির মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এটাই হলো কনফার্মেটরি টেস্ট। খালি টিবির ক্ষেত্রে না, এটা যে কোনো ইনফেক্টিভ অর্গানিজমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন আসো টিবি। তাহলে আমরা যদি পালমোনারি টিবি হয়, তাহলে আমরা স্যাম্পলটা কি নিব? স্যাম্পল নিব হলো স্পুটাম। আজকে ওয়ার্ডের রাউন্ডই বলে যে স্যার আমার স্পুটাম উঠে না, তাহলে আমি কি টেস্ট করব? তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে একটা পালমোনারি টিবির যে স্পুটাম আমি এক্সামিনেশন করব, মানে কি এফবি আমি আইডেন্টিফাই করব, তার স্পেসিমেন কি কি হতে পারে? তাহলে স্পেসিমেন হতে পারে একটা পালমোনারি টিবির স্পুটাম। তাহলে কোনো কোনো রোগীর স্পুটাম ওঠে না, মানে প্রোডাকশন হয় না, তাদেরকে আমি ইনডিউস স্পুটাম করতে পারি। সেটা হলো নর্মাল স্যালাইন বা হাইপারটনিক স্যালাইন দিয়ে অনেক সময় নেবুলাইজ করলে তোমার স্পুটাম তৈরি হয়। তাহলে এইভাবে আমি ইনডিউস স্পুটাম করতে পারি। তাহলে একটা হলো স্পন্টিনিয়াস স্পুটাম যেটা তৈরি হচ্ছে, এটা নিতে পারি স্যাম্পল, অথবা স্পুটাম আমি ইনডিউস করতে পারি হাইপারটনিক স্যালাইন দিয়ে নেবুলাইজ করে। এইভাবে 2 নম্বর হতে পারে আমরা ব্রঙ্কোস্কোপি করি। ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কোঅ্যালভিউলার ল্যাভাস বল বলি আমরা, BAL বল, ব্রঙ্কোঅ্যালভিউলার ল্যাভাস, অথবা ব্রঙ্কিয়াল ওয়াশিং ব্রাশিং, এটা আমরা করতে পারি। তাহলে এটা একটা স্যাম্পল হতে পারে। তাহলে আমরা তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে পালমোনারি টিবি আমরা যে এফবি করব, তার স্যাম্পল কি কি হতে পারে? প্রথম আমরা বলবো স্পুটাম, স্পন্টিনিয়াস স্পুটাম, ইনডিউস স্পুটাম, লাভাস, ওয়াশিং ব্রাশিং, এগুলো নিতে পারি। অনেক সময় ছোট বাচ্চাদের স্পুটাম তারা দিতে পারে না, তারা ওই যে স্পুটাম সোয়ালো করে, সোয়ালো করলে ওই স্টমাকে যায়, অনেক সময় স্টমাক থেকে ওই স্পুটামটা অ্যাসপিরেট করে নিয়েও স্টাডি করা যায়। এটা কিন্তু জিজ্ঞেস করে স্যার অনেক সময়, ছোট বাচ্চারা যারা স্পুটাম তৈরি করতে পারবে না তাদের কিভাবে স্যাম্পল নেওয়া হয়? তাদের স্যাম্পলটা না হবে স্টমাক ওয়াশ করে, ওখান থেকে যেহেতু স্পুটাম তারা সোয়ালো করে, ওখান থেকে নিয়ে আনবো। তাহলে এইটা হলো পালমোনারি টিবির স্যাম্পল। এক্সট্রা পালমোনারি টিবির স্যাম্পল কি হইতে পারে? যে অর্গান, ওই অর্গানে
পেরিকার্ডিয়াল ইফিউশন থাকলে পেরিকার্ডিয়াল ফ্লুইড নিতে পারি, প্লুরাল ইফিউশন থাকলে প্লুরাল ফ্লুইড নিব, অ্যাসাইডিক ফ্লুইড থাকলে অ্যাসাইডিক ফ্লুইড নিব, যদি লিম্ফ নোড থাকে লিম্ফ নোড অ্যাসপিরেশন করব, এফএনসি করব, বায়োপসি করব। তাহলে যে জায়গার টিবি সেই জায়গার আমরা স্পেসিমেন আমরা এইভাবে কালেক্ট করব। আমার মনে হয় ক্লিয়ার। তাহলে আমি পালমোনারি টিবির স্পেসিমেন কি হবে এটা বললাম, তার সাথে সাথে এক্সট্রা পালমোনারি টিবির কোন সাইট ইনভলভ হয়েছে, কোন অর্গান ইনভলভ হয়েছে, ওই অর্গানের উপর ডিপেন্ড করবে যে আমার স্পেসিমেন কি হবে। তাহলে স্পেসিমেন হয়ে গেল। এখন আমি বলছি যে এই স্পেসিমেনে আমার ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করাই হলো স্পেসিফিক ডায়াগনোসিস। তাহলে আমি এখন একটা স্পুটাম, সেটা ইনডিউসড হইতে পারে অথবা স্পন্টিনিয়াস স্পুটাম অথবা ব্রঙ্কাল লাভাস অথবা ওয়াশিং ব্রাশিং নিয়ে আমি কি কি টেস্ট করব পালমোনারি টিউবারকুলোসিস কনফার্ম করার জন্য। তোমরা জানো টিবির ক্ষেত্রে আমরা হলো মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করব। প্রথম হলো মাইক্রোস্কোপি অফ দ্য স্পুটাম, 2 নম্বর আমরা করতে পারি কালচার, 3 নম্বর আমরা করতে পারি রিসেন্ট যেটা আসছে পিসিআর, নিউক্লিক, আমি যে ওই যে কালকে বলছিলাম তোমাদের আমি নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, এটা আসলে পিসিআর, এটা হলো পিসিআর। এটা আমাদের মেডিকেল সায়েন্সে খুব রিসেন্ট হলো, সেটা হলো ওই যে আমরা যেটা জিন এক্সপার্ট করি, তোমরা নাম শুনছো জিন এক্সপার্ট। তাহলে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর, জিন এক্সপার্ট, এগুলো আসলে সিনোনিম, একই টেস্ট। এটা হলো নিউক্লিক অ্যাসিড বেস টেস্ট। এখন একটা একটা করে আসে। তাহলে আমি এই 3টা প্রসেস করে যে স্যাম্পলগুলো আমি কালেক্ট করলাম স্পেসিমেন, ওই অর্গানিজম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের অর্গানিজমটা এই যে স্পুটাম, স্পুটামে আমি প্রথম বললাম স্মেয়ার মাইক্রোস্কোপি করব। মাইক্রোস্কোপি জানো যে এখানে তোমরা এই যে মাইক্রোবায়োলজিতে পড়াইছে তোমাদের, যেখানে আমরা করি জেল লেন্সাল স্টেনিং করি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, জানো যে এটা হলো মাইক্রোবায়োলজি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, সেখানে জেল লেন্সাল স্টেন করে মাইক্রোস্কোপিকে আইডেন্টিফাই করা হয়। রিসেন্টলি আরেকটা স্টেন আসছে, তোমরা একটু জেনে রাখো, সেটা হলো ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি। ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি এটাও এক ধরনের স্টেন, কিন্তু ফ্লুরোসেন্স ওরামিন স্টেন করা হয়, ওই জেল লেন্সাল স্টেন না করে ওরামিন স্টেন করে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয়। এখন আসো, এই যে আমি যে স্মেয়ার করতেছি, স্মেয়ার মাইক্রোস্কোপি, জেল লেন্সেন বলো বা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি বা ওরামিন স্টেনিং বলো, এটা করে কি সব 100টা রোগীর যদি আমি স্পুটাম নিই সবার পজিটিভ পাবো? না। এই ক্ষেত্রে স্পুটাম মাইক্রোস্কোপির সেন্সিটিভিটি হলো সাধারণত 50 থেকে 60%। মানে 100টা রোগী যদি আমি টিবি সাসপেক্ট করি, পালমোনারি টিবি সাসপেক্ট করি, তার যদি আমি স্পুটামের স্মেয়ার মাইক্রোস্কোপ করি, তাহলে 50 থেকে 60টা রোগীর আমি পজিটিভ পাবো। তাহলে বাকি থাকলো কত, প্রায় 30 to 40% রোগী, তাহলে আমি স্পুটাম পজিটিভ পাচ্ছি না। তাহলে এটা একটা থেকে গেল, আমার আনডায়াগনোস থেকে গেল। তারপরে আমি কি করতে পারি, কালচার করতে পারি, স্পুটাম নিয়ে কালচার করতে পারি। তোমরা এটা জানো যে কালচার মাইক্রোবায়োলজিতে পড়াইছে তোমাদের, আমরা লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া দিয়ে কালচার করি। এখানে কালচারের হলো ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে সাধারণত 4 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এখন একটা রোগী তুমি টিবি সাসপেক্ট করছো, তার রিপোর্ট আসতে 4 থেকে 8 সপ্তাহ লাগবে, এতদিনে রোগী মরে শেষ। তাহলে কালচারেরটা টিবি ডায়াগনোসিসের ক্ষেত্রে কালচারটা অত গুরুত্বপূর্ণ না। আমরা স্মেয়ার নেগেটিভ হলেও অনেক সময় ক্লিনিক্যাল বেসিসের উপর ভিত্তি করে আমরা টিবি ট্রিটমেন্ট স্টার্ট করে দিই, কালচারের উপর ডিপেন্ড করি। কালচারের ইম্পর্টেন্সটা হলো, এটা হলো ওই যে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ডায়াগনোসিসের ক্ষেত্রে কালচারের গুরুত্বপূর্ণ অবদান আছে। তাহলে আমরা কালচার করতে পারি। তাহলে ওই যে আমি বলছি স্মেয়ার মাইক্রোস্কোপি করে 50 to 60% ক্ষেত্রে আমি ডায়াগনোস করতে পারতেছি স্পুটামে। তাহলে কালচার কত ডায়াগনোস করতে পারবে, কালচারের সেন্সিটিভিটি কালচারে বলতেছে সাধারণত 80%, 70 to 80% স্পুটাম এই কালচার করে আমি পজিটিভ পাইতে পারি। আরেকটা টেস্ট আছে, সেটা হলো জিন এক্সপার্ট।
তাহলে কালচার আমি বললাম ডায়াগনস্টিকের আমি কনফার্ম করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু কালচার, কিন্তু আমরা ইউজুয়ালি কনভেনশনালি কালচার মানে এটা করি না, এটার জন্য ওয়েটও করি না। এটার গুরুত্বপূর্ণ অবদান হলো ড্রাগ সেন্সিটিভিটি দেখার জন্য। আর একটা টেস্ট হলো এখন জিন এক্সপার্ট খুব জনপ্রিয় হয়েছে, সেটা সাধারণত জিন এক্সপার্ট। এটা হলো স্পুটাম নিয়ে, এটা হলো ওই ডিএনএ এক্সট্রাক্ট করে ওটা এই তোমার এই জিন এক্সপার্টটা করা হয়, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলে। যে জিনের একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের একটা ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ পর্যন্ত যদি পাওয়া যায় তাহলে তোমার জিন এক্সপার্টে বলে দিবে এটা পজিটিভ। এর সেন্সিটিভিটি আরো বেশি তোমার যে মাইক্রোস্কোপি এবং কালচারের চেয়ে সেন্সিটিভিটি অনেক বেশি। এটারও একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি একটু বলে নিই এটা। সেটা হলো অনেক সময় এই জিন এক্সপার্টটা এই ডেড ব্যাসিলাই আর লাইভ ব্যাসিলাই এটা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না। তোমরা এটাও জানো ওই ইয়ের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা প্রযোজ্য। স্মেয়ার মাইক্রোস্কোপি আমরা যখন করি তখনও কিন্তু এই কথাটা প্রযোজ্য, যে ওখানেও কিন্তু জেল লেন্সার স্টেনের ডেড ব্যাসিলাই কিন্তু অনেক সময় পজিটিভ হতে পারে, ফলস পজিটিভ হতে পারে। ওইরকম এই পিসিআর এর ক্ষেত্রেও বা জিন এক্সপার্টের ক্ষেত্রেও কিন্তু ডেড ব্যাসিলাই কেউ বলে দিতে পারে পজিটিভ। ওই জন্য ফলো আপ কেসগুলোতে জিন এক্সপার্ট সাধারণত করা হয় না, কিন্তু ইনিশিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে জিন এক্সপার্টের অনেক রোল আছে। তাহলে আমার ইয়া হলো যে এইটা হলো আমি। আর অন্য এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে, এক্সট্রা পালমোনারি টিবির মধ্যে লিমনোড টিবি, লিমনোড টিবি তোমার ওই মাইক্রোস্কোপ, সেই ক্ষেত্রে আমরা ডিপেন্ড করি তোমার হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর। হিস্টোপ্যাথোলজি ওই যে আমি বলছি যে ওই যে গ্র্যানুলোমা পাওয়া যায় টিবির একদম স্পেসিফিক ডায়াগনস্টিক প্যাথোগনোমিক, ওই যে জায়ান্ট সেল গ্র্যানুলোমা পাওয়া যায়, ওগুলো দিয়ে আমরা টিউবারকুলার গ্র্যানুলোমা যখন বলে তখন আমরা হিস্টোপ্যাথোলজি। তারপরে পালমোনারি টিবি, তাহলে আমার মনে হয় যে প্রসেস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একটা বললাম মাইক্রোস্কোপি, 2 নম্বর কালচার, 3 নাম্বার বললাম নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট বা জিন এক্সপার্ট বা পিসিআর। 2 নম্বর আসো এক্সরে। এটার উপরে আমরা বেশি, আমরা ক্লিনিশিয়ান যারা এই এক্সরের উপরই গুরুত্ব দিই বেশি। চেস্ট এক্সরে, পিএভিউ, পালমোনারি টিবি। এই টিবি তে এক্সরে গুরুত্ব খুব। আমরা যেগুলো যেমন কালচার বলো, কালচার তো করাই যায় না, জিন এক্সপার্ট হয় সব জায়গায়, আর হলো মাইক্রোস্কোপি তো হয় না, মানে পজিটিভ আসে না, আমি বললাম 50 to 60%। তাহলে বাকি কেসগুলো আমরা ডায়াগনোসিস করি ক্লিনিক্যাল বেসিস, সিমটম সাইন, তার সাথে এই যে রেডিওলজিক্যাল এভিডেন্স। অনেক রোগী আমাদের কাছে চেম্বারে আসে, হাসপাতালে আমরা দেখি যে ওই স্পুটাম ইচ্ছা মতো দেখে ওরা, তখন আমাদের কাছে এক্সরে বা ক্লিনিক্যাল ফিচারে যদি মনে হয় আইদার স্মিয়ার পজিটিভ অর নেগেটিভ, আমরা স্টার্ট করি অ্যান্টিটিবি ওষুধ শুরু করি। তাহলে এখন এক্সরে সম্বন্ধে আমি বলতে গেলে এটা তো বলে শেষ করা যাবে না। এক্সরে এখন টিবির ক্ষেত্রে এক্সরে ফাইন্ডিংস মনে রাখবা যে টিবিতে হেন কোনো লেশন নাই যে হইতে পারে না। এক্সরের একটা বুকের এক্সরের যতগুলো লেশন আছে, যত ধরনের লেশন আছে রেডিওলজিক্যালি, সবার ডিডি হিসেবে টিবি আসে। তোমরা চোখ বন্ধ করে একটা প্রভিশনাল ডায়াগনোসিস তোমার বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টিবি বলতে পারো। মানে এক্সরে চেস্টে যে কোনো লেশন আসুক, আপনি তোমরা একটা ডায়াগনোসিস টিবি বলতে পারো, একটা রাখতেই হবে একটা টিবি। তাহলে এখন আসো এই যে এক্সরেতে টিবির কি কি রেডিওলজিক্যাল ফিচার আমরা পাবো। এখন ওই যে প্রাইমারি টিবিতে আমি বলছিলাম, মনে আছে কিনা গত ক্লাসের, যে ওই যে প্রায় গন ফোকাস আর গন কমপ্লেক্স তৈরি হয়, গন ফোকাস আর গন কমপ্লেক্স তৈরি হয়। তাহলে আমি বলছিলাম যে 90% ক্ষেত্রে ওটা ক্যালসিফাইড হয়ে ফাইব্রাস ব্যান্ড হয়ে ভালো হয়ে যায়। তাহলে একটা বুকের এক্সরে যদি আমরা করি, চেস্ট এক্সরে, পিএ ভিউ, তাহলে এরকম যদি ক্যালসিফাইড একটা শ্যাডো লাংসের পেরিফেরিতে এবং হাইলার রিজনে পাই, তাহলে আমরা বলে দিতে পারি যে ওল্ড হিল টিবি ছিল, প্রাইমারি টিবি ছিল। তাহলে এটা একটা টিবির প্রেজেন্টেশন হতে পারে। মোস্ট কমন আমরা যখন অ্যাক্টিভ টিবি চিন্তা করি, তার কমন ফাইন্ডিংস হবে যে
ইনহোমোজেনাস পেসি অপাসিটি। ইনহোমোজেনাস পেসি অপাসিটি, প্যাচি মানে কি এখানে একটু ওখানে একটু ছোট ছোট এ। আর তোমরা জানো, এই কথাটা আমি ভুলে গেছি, কালকে একটা বলা দরকার ছিল, যে পোস্ট প্রাইমারি টিবি গুলো সাধারণত তোমরা জানো অ্যাপেক্সে বেশি হয়, লাংসের দুই দিকের অ্যাপেক্সে বেশি হয়। এটার মেকানিজম আছে, আমরা বলছিলাম যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা অ্যারোবিক অর্গানিজম, মানে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে। লাংসের অ্যাপেক্সে সাধারণত অক্সিজেনের টেনশন বেশি, ওই জন্য যখন রিঅ্যাক্টিভেশন হয় সেকেন্ডারি পোস্ট প্রাইমারি টিবি, তখন এই রিঅ্যাক্টিভেশনটা অ্যাপেক্সের দিকে বেশি হয়, অক্সিজেন টেনশন বেশি জন্য। অনেক সময় জিজ্ঞেস করে ভাইবাতে যে অ্যাপেক্সে টিবি বেশি কেন, অ্যাপেক্সে মানে পোস্ট প্রাইমারি টিবি বেশি কেন? তাহলে অ্যাপেক্সে টিবি বেশি হওয়ার কারণ হলো যে স্যার এখানে অক্সিজেন টেনশন বেশি থাকে, অক্সিজেন টেনশন বেশি থাকার জন্য এখানে যে ডরম্যান্ট অর্গানিজম গুলো থাকে এই ডরম্যান্ট রিঅ্যাক্টিভেশনটা বেশি হয়, ওই জন্য অ্যাপেক্সে পালমোনারি সেকেন্ড পোস্ট প্রাইমারি পালমোনারি টিবিটা কমন। তাহলে আমরা একটা প্রথমে বললাম ফাইব্রাস স্কার, 2 নম্বর বললো ইনহোমোজেনাস সফট শ্যাডো স্পেশালি ইন হাইলার রিজন, সরি মানে অ্যাপিক্যাল রিজন, দুইটা গেল। 3 নাম্বার আসে, ওই যে বলছিলাম কালকে যে প্রাইমারি টিবি লিম্ফ নোড থাকে, হাইলার বা মিডিয়াস্টেনাল লিম্ফ নোড থাকতে পারে, লিম্ফ নোডের ওখানে সাধারণত ওই ব্রঙ্কাস গুলো থাকে। প্রাইমারি টিবি সাধারণত আর্লিয়ার এজে হয়, আর্লিয়ার এজে হওয়ার জন্য ব্রঙ্কাস গুলো খুব ন্যারো থাকে, ন্যারো থাকলে হয় কি ওখানে যদি লিম্ফ নোড যখন ইনভলভমেন্ট হয় তখন ওই ব্রঙ্কাস গুলোকে তোমার অবস্ট্রাক্ট করে, অবস্ট্রাক্ট করে ব্রঙ্কাস গুলোকে অনেক সময় কলাপসের ফিচার নিয়ে রোগীগুলো আসতে পারে। তাহলে ওল্ডার মানে আর্লি এজে যখন আমি একটু প্রাইমারি টিবি চিন্তা করব, তখন যদি কোনো কলাপস লিম্ফ নোড ইনলার্জ থাকে এবং কোনো ব্রঙ্কাসকে ইনভলভ করে, তখন অনেক সময় কলাপসের ফিচার নিয়েও আসতে পারে। রেডিওলজিক্যালি আমরা কলাপসও পাইতে পারি, সাধারণত এটা প্রাইমারি টিবিতে বেশি হয়। 3 নাম্বার বললাম কলাপস হইতে পারে। 4 নম্বর ফাইন্ডিংস হলো কনসলিডেশন হইতে পারে। কনসলিডেশন সেটা লোবার কনসলিডেশন হইতে পারে, অথবা ওই যে বলছিলাম যে প্রাইমারি প্রোগ্রেসিভ টিবিতে তোমার লাংসের ছড়িয়ে পড়ে চারিদিকে, লাংসের পেরিফেরি, তাহলে তখন লোবার নিউমোনিয়া তার সাথে ব্রঙ্কো নিউমোনিয়ার ফিচার নিয়েও রেডিওলজিক্যাল ফিচারও আমরা পেতে পারি। তাহলে এটা একটা, তাহলে আমি বললাম সফট ইনহোমোজেনাস অপাসিটি, কলাপস, কনসলিডেশন। কনসলিডেশনের মধ্যে লোবার কনসলিডেশন হতে পারে, ব্রঙ্কো নিউমোনিয়া হতে পারে। তারপরে হলো ক্যাভিটি হতে পারে, ক্যাভিটা রিলেশন, লাংসের ক্যাভিটা রিলেশন হতে পারে। ক্যাভিটা রিলেশনটা হয় যদি ওই যে যেখানে ফাইব্রাস ব্যান্টাল হচ্ছে, গ্রানুলোমা তৈরি হচ্ছে, এটা যদি ব্রঙ্কাসের সাথে যদি কানেক্ট হয়ে যায়, রাপচার করে, তখন ওই এয়ার ফ্লুইড লেভেল হয়ে সেখানে ক্যাভিটি ফর্মেশন হতে পারে। তাহলে ক্যাভিটি এটাও একটা তোমার রেডিওলজিক্যাল শ্যাডো অফ টিবি। তারপরে আসতে পারে তোমার মিলিয়ারি শ্যাডো, মিলিয়ারি টিউবারকুলোসিস বলি আমরা, মিলিয়ারি শ্যাডো। তারপরে হলো রেটিকুলো নোডুলার অপাসিটি হতে পারে, রেটিকুলো নোডুলার অপাসিটি হইতে পারে। তারপরে প্লুরাল ইফিউশন হইতে পারে, প্লুরাল ইফিউশন হইতে পারে। তারপরে তোমার হইতে পারে কি নিউমোথোরাক্স হইতে পারে, নিউমোথোরাক্স হইতে পারে। তাহলে দেখো যে লাংসের যত প্যাথোলজি তুমি জানো, অ্যানাটমিক্যাল প্যাথোলজি মানে তোমার লেশন, এই টিবির ক্ষেত্রে সব ধরনের প্রেজেন্টেশন হইতে পারে। ওই জন্য তোমার একটা ক্যাভিটি রিলেশনের ডিডি আসবে টিবি। আমি ওই দিন তোমাদের বলছিলাম যেদিন অস্পি বলাই, সেদিন একটা রেটিকুলো নোডুলার অপাসিটি আসবে ডিডি, একটা কনসলিডেশনের তোমার ডিফারেনশিয়াল ডায়াগ্রাম আসবে টিবি, প্লুরাল ইফিউশনের তো ডিডি আসবে টিবি। মানে লাংসের এমন কোনো লেশন নাই যার ডিডি তোমার টিউবারকুলোসিস আসবে। তাহলে এখন আমি ওই যে সিমটম বলছিলাম, সাইন কিন্তু আমি বলিনি যে টিবির পেশেন্টের এক্সামিনেশন করে আমি কি পাবো। তাহলে আমি ওই জন্য তখন এই জন্যই বলি নাই, এই যে রেডিওলজিক্যালি যেই ফাইন্ডিংস পাচ্ছ আমি যেগুলো বর্ণনা করলাম, তাহলে টিবির পেশেন্টের তুমি যখন চেস্ট এক্সামিনেশন করবা তখন তোমার এই যে যেই লেশনটা এক্সরেতে পাচ্ছ এক্সামিনেশন করে ওইটার লেশন পাবা। প্লুরাল ইফিউশন হলে প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স হলে নিউমোথোরাক্স, ক্যাভিটি হলে ক্যাভিটি, কনসলিডেশন হলে কনসলিডেশন।
রেটিকুলোনোডুলার অপাসিটি হলে রেটিকুলোনোডুলার অপাসিটি মানে ক্রেপিটেশন, এগুলো। তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস ডিপেন্ডস অন কি ধরনের প্যাথোলজি টিবিটা লাংসে প্রডিউস করতেছে এর উপর ডিপেন্ড করে। তাহলে আমি তখন ইচ্ছে করে আমি বলিনি, সিমটম গুলো বলছি পালমোনারি টিবির। সাইন তাহলে তোমাকে লিখতে হবে সাইনের মধ্যে যে কি প্যাথোলজি তৈরি করতেছে লাংসে, এই সাইনটা ডিপেন্ড করবে, মানে এক্সামিনেশন ফাইন্ডিংসটা ডিপেন্ড করবে ওই লেশনের উপর। যদি কনসলিডেশন পাই তাহলে কনসলিডেশনের তোমার ডিসক্রিপশনটা বলতে হবে। আমার মনে হয় এক্সরে এইটুকুই শেষ। তাহলে আমি তোমাদের বললাম এই ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশন, 2 নম্বর হলো রেডিওলজি। ইনভেস্টিগেশন আমরা মোটামুটি এই কয়েকটা করলেই আমাদের কাজে হয়ে যায়। তাছাড়া কিছু টেস্ট আমরা করতে পারি সাপোর্টিভ মেজার হিসেবে, যেমন একটা সিবিসি করতে পারি। সিবিসি সাধারণত লিম্ফোসাইটোসিস থাকে, কিএসআরটা বেশি হয়, সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা বেশি হয় এটা। আর কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে পারি, যেহেতু যে ড্রাগ গুলো আমরা অ্যান্টিটিউবারকুলাস দিব এগুলো সাধারণত তোমার হেপাটোটক্সিক ড্রাগ, ওই জন্য লিভার ফাংশন, বিলিরুবিন, এসজিপিটি, রেনাল ফাংশন, এই টেস্টগুলো রুটিন হিসেবে করতে হবে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ গেল, আমি ইচ্ছা করে এটা পরে আনলাম, সেটা হলো ওই যে কালকে বলছিলাম আমি যে তোমার টিএসটি বা ইগ্রা টেস্ট, টিএসটি বা ইগ্রা টেস্ট, এটা আমি বলছিলাম যে প্রাইমারি টিবি যাদের ভালো হয়ে যাচ্ছে বা ইনফেকশনটা অর্গানিজমটা শরীরে ঢুকে যখন ডিজিজ তৈরি করতেছে না বা শরীরে প্রসেস তৈরি করছে প্যাথোজেনেসিস, তখন আমরা তাকে বলতেছি ইনফেকশন, কিন্তু ডিজিজ তৈরি করে নাই। এই স্টেটটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা এই যে তাকে আমরা বলছিলাম ল্যাটেন্ট টিবি, এই ল্যাটেন্ট টিবি আইডেন্টিফিকেশনের জন্য আমরা 2টা টেস্ট করি, তাকে আমরা বলছিলাম তোমার টিএসটি বা মন্টো টেস্ট, এমটি টেস্ট, আর একটা হলো ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। এখন আমি একটা কাহিনী বলি। এই গত সপ্তাহে আমার কাছে একটা ইয়াং ছেলে আসছে, ইন্ডিয়াতে গেছে, তোরা কি অপারেশন করতে বলছে টিবি ডায়াগনোসিসের ক্ষেত্রে, করেনি। সে বাংলাদেশে এসে এমটি টেস্ট করছে, এমটি টেস্ট করে পাইছে 20, আর কোনো টেস্ট করে নাই। করে কোন কোয়াক ডাক্তার তাকে 1 বছর অ্যান্টিটিবি ড্রাগ খাওয়াইছে। আমার কাছে গত সপ্তাহে আসছে। এবার আবার সে টিবির আবার এমটি টেস্ট করছে, এমটি টেস্ট করে ওই এমটি টেস্টের রেজাল্ট নিয়ে আমার কাছে আসছে, বলে স্যার আমি কি করব এখন। আমি অনেক বকাবকি এই সেই করলাম, অনেক বিদ্যা দেওয়ার চেষ্টা করলাম, এই করলাম। আমি বললাম আপনি তখনও টিবি ছিল না, এখনো টিবি নাই, আমরা এমটি টেস্ট একটা ভুয়া টেস্ট, আমরা এই টেস্ট আমি করি না। সে তো আকাশ থেকে পড়ছে, এর উপর ভিত্তি করেই তোমার 1 বছর টিটিবি খাইছে, আর আমি এত বড় কথা বলছি। এখন দেখো একটা অর্গানিজম যখন শরীরে ঢুকতেছে, টিবির অর্গানিজম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাহলে ওই যে CD4 সেল, CD8 সেল, সেটা স্কোর আছে, এবং তাকে তুমি যখন এমটি টেস্ট করতে যাবা, যখন টিউবারকুলিনটা স্কিনে পিক করবা ইন্টারডার্মালি, ওই সেন্সিটাইজ টি সেল আছে, তাহলে তোমার টিউবারকুলিন টেস্ট পজিটিভ হবে। তাহলে কাদের পজিটিভ হবে? যাদের শরীরে অর্গানিজমটা ঢুকছে, ডিজিজ করে নাই, তাদেরই এমটি টেস্ট পজিটিভ হবে। বাংলাদেশের মতো হাই প্রিভ্যালেন্ট কান্ট্রি, টিবি হাই প্রিভ্যালেন্ট কান্ট্রি 20-22টার মধ্যে বাংলাদেশ হলো 1 থেকে 5-এর মধ্যে পড়ে যায় টিবি প্রিভ্যালেন্টের দিক দিয়ে। তাহলে একটা হাই প্রিভ্যালেন্ট কান্ট্রিতে, যেখানে বইয়ে বলা আছে যে 40 থেকে 45 বছর বয়স হওয়া পর্যন্ত বাংলাদেশের বা যেখানে হাই প্রিভ্যালেন্ট টিবি, 100% লোক টিবি দ্বারা এফেক্টেড, টিবি অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হয়ে যায়। কথাটা বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে যেখানে হাই প্রিভ্যালেন্ট টিবি কান্ট্রি, সেখানে 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ তোমার ইনফেক্টেড হয়ে যাচ্ছে মাইক্রোবায়োটিক, কিন্তু ডিজিজ করতেছে অনলি 10%, সবার কিন্তু রোগ হচ্ছে না। তাহলে আমি এমটি টেস্ট যাদেরই করতে যাব বাংলাদেশের মতো কান্ট্রিতে, তুমি ম্যাক্সিমামেরই কি পাবা? পজিটিভ পাবা। তাহলে সবার অ্যান্টিকক্স দিবা? তাহলে প্রশ্নটা হলো না? তাহলে এমটি টেস্টের গুরুত্ব কি?
তাহলে আমরা কি করব না? এমটি টেস্টের গুরুত্ব হইতে পারে আমাদের দেশের ক্ষেত্রে, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চারা যেহেতু ওই যে প্রাইমারি টিবি হয়, আগে থেকে স্টেরাইল থেকে প্রাইমারি টিবি হচ্ছে, ওদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হলো, যেহেতু এক্সট্রা পালমোনারি টিবি তোমাদের বলছি আমি, সিস্টেমিক ফিচার থাকে না, ওগুলো স্পেসিমেন ডায়াগনোসিস করার জন্য ভালো স্পেসিমেন পাওয়া যায় না, ওই জন্য টিবি তুমি ক্লিনিক্যালি সাসপেক্ট করছো, তার সাথে যদি এমটিটা করো, তাহলে একটা সাপোর্টিভ মেজার হিসাবে, একটা ইনভেস্টিগেশন হিসেবে আসলো, তাহলে তোমাকে কিছুটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এগুলো ক্ষেত্রে আমরা করতে পারি। এমটি টেস্টটা এটা হলো, তারপরেও এটার ফ্যালাসি আছে কি, বাংলাদেশের তো ম্যাক্সিমাম সবারই 100% বিসিজি ভ্যাকসিনেশন করা আছে, তাহলে বিসিজি ভ্যাকসিনেশন করা থাকলেও তোমার এমটি টেস্ট পজিটিভ হবে। তারপরে ওই যে আমি বলছিলাম অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হলেও তোমার এমটি টেস্ট পজিটিভ হবে। তাহলে সবার এমটি যাদের করবা তাদেরই পজিটিভ হবে, তাহলে এর উপর ভিত্তি করে অ্যান্টিপক্স দিবা? কখনোই না। তাহলে এদের ইম্পর্টেন্স আমি আমাদের দেশের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে বললাম, চিলড্রেনদের ক্ষেত্রে আর ডিপ সিটেড ইনফেকশন যেখানে আমি কোনো ক্লু পাচ্ছি না, তখন এটা সাপোর্ট। এটার ইম্পর্টেন্ট হলো যেগুলা হলো ডেভেলপড কান্ট্রি, যেখানে টিবি কম, ইউএসএ, আমেরিকা, তোমার ইউকে, অস্ট্রেলিয়া, যেখানে টিবি লো প্রিভ্যালেন্ট নাই, ওরা মনে করো বাংলাদেশ ঘুরে গেছে, একজন বাংলাদেশে আসছে অথবা টিবি প্রিভ্যালেন্ট কান্ট্রিতে আসছে, এসে সে দেশে ফিরে গেছে, তাহলে সে এখানে এসে ইনফেক্টেড হয়েছে, তাহলে ওখানে ফিরে গেছে, ওই লোকের যদি এমটি করা হয়, যেহেতু ওদের সবাই ইনফেক্টেড হচ্ছে না, ওদের ক্ষেত্রে এমটি রেজাল্ট খুব ইম্পর্টেন্ট, আমাদের জন্য বাংলাদেশের ক্ষেত্রে না। এটা আমি ইয়ে করব। তাহলে আমার মনে হয় এমটির গুরুত্ব তোমাদের আমি বুঝাতে পারছি। আমাদের দেশের পার্সপেক্টিভে এমটি টেস্টের খুব বেশি ভ্যালু নাই, এটাই আমার এতক্ষণ বলার উদ্দেশ্য। আরেকটা টেস্ট আসছে অনেক সময়, যেহেতু নতুন টেস্ট, তোমাদের জিজ্ঞেস করতে পারে ওই যে ইগ্রা, ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, এটা ওই টিএসটি আর এটার একই মেকানিজমে হয়, কিন্তু এটার একটু অ্যাডভান্টেজ আছে। আমাদের পোস্ট গ্রাজুয়েশনে অনেকগুলো 15-20টা পয়েন্ট আছে টিএসটি আর হলো এমটি আর ইগ্রার মধ্যে, তোমাদের অত লাগবে না, 2-1টা পয়েন্ট মনে রাখো তোমরা। সেটা হলো এমটি টেস্টটা আমাকে প্রিক করতে হচ্ছে এবং রেজাল্ট দেখার জন্য রোগীকে আবার আসতে হচ্ছে, আর ইগ্রা টেস্টটা খালি একটা ব্লাড স্যাম্পল নিলে হয়ে যাচ্ছে, এটা ব্লাডের টেস্ট। ব্লাড টেস্টটা নিয়ে ওখানে ওই টিউবারকুলার অ্যান্টিজেন, ইসাট অ্যান্টিজেন, এফপিপি অ্যান্টিজেন, এগুলো দেওয়া হয়, দিলে ওই তোমার ব্লাডটা সেন্সিটাইজ করে ইন্টারফেরন গামা তৈরি করে, ওইটা তখন মেজার করা হয়। এটার অ্যাডভান্টেজটা হলো ইগ্রার, যে একবার ব্লাড দিলে হচ্ছে, শরীরে প্রিক করা লাগতেছে না, এবং সেকেন্ড টাইম রেজাল্টের জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সেটা ইগ্রাটা হলো ওই যে আমি বললাম বিসিজি ভ্যাকসিনেশন, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া ক্রস রিয়াক্ট হয়ে এমটি পজিটিভ হইতে পারে, কিন্তু ইগ্রাতে এটা একদম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস স্পেসিস স্পেসিফিক, এটা ওই বিসিজি ভ্যাকসিনেশন যাদের করা আছে তাদেরও পজিটিভ হবে না, যারা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া দ্বারা পজিটিভ মানে ইনফেক্টেড হয়েছে তাদেরও হবে না। তাহলে ওটার চেয়ে এটা আরো মোর স্পেসিফিক ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে আমার মনে হয় তোমাদের এইটু কনসেপশন ক্লিয়ার হয়েছে এমটিআর ইগ্রা সম্বন্ধে, আর বেশি কিছু জিজ্ঞেস করবে না তোমাদের এমটিআর ইগ্রা সম্বন্ধে। আমি এই 2 মিনিটে খালি ইনভেস্টিগেশনটা বলে আমি শেষ করব। এখন তোমার ডায়াগনোসিস হয়ে গেল টিবি, তাহলে আমি পালমোনারি টিবির মেইন ডায়াগনোসিস করলাম এফবি মানে স্পুটাম, মানে তোমার অর্গানিজম আইডেন্টিফিকেশন, এক্সরে, এই দুটার উপরই ভিত্তি করেই কিন্তু আমি অর্গানিজম মানে কি পালমোনারি টিবি আইডেন্টিফাই করলাম। আর এক্সট্রা পালমোনারি ক্ষেত্রে আমি বলছি যেখানে তোমার ওই অর্গানিজম আইডেন্টিফিকেশন খুব গুরুত্বপূর্ণ না, যেমন মনে করো উদাহরণ হিসেবে আসে অ্যাসাইটিক ফ্লুইড, মনে করো অ্যাসাইটিক টিউবারকুলার অ্যাসাইটিস হয়েছে কারো, তুমি অ্যাসাইটিক ফ্লুইড নিয়ে ওখানে অর্গানিজম আইডেন্টিফিকেশন করতে পারবা না, তার কারণ ওখানে সেন্সিটিভিটি খুবই কম। ওটার এফবি করলে, মাইক্রোস্কোপি করলে দেখা যায় 5 to 10% ক্ষেত্রে তুমি পাবা, কালচার করলে হয়তো তার চেয়ে একটু বেশি, তারপরে তোমার জিন এক্সপার্ট করলে একটু বেশি। ওই জন্য ওখানে ইম্পর্টেন্টটা হলো ওই যে অ্যাসাইটিস ফ্লুইড স্টাডি করা, প্লুরাল ফ্লুইডের মতো আমি তখন বলছিলাম যে টিবিতে কি ক্রাইটেরিয়া, এডিএ সহ ওগুলো, প্লাস
যদি তুমি টিস্যু পাও, ওই যে ল্যাপারোটমি করে বা ল্যাপারোস্কোপিক্যালি আমরা অনেক সময় ওই টিস্যু নিই বায়োপসি করে, তাহলে ওখানে যদি আমি গ্র্যানুলোমা পাই তখন আমি টিউবারকুলার গ্র্যানুলোমা হিসেবে, তাহলে এক্সট্রা পালমোনারি টিবি অর্গানিজম পরিমাণ কম থাকে এবং অর্গানিজম আইডেন্টিফিকেশন খুব বেশি করা যায় না। ওই জন্যে এটা ডিপেন্ড করে, যেমন পটস ডিজিজ মনে করো, পটস ডিজিজ আমরা ক্লিনিক্যাল ফিচার তার সাথে যদি একটা এমআরআই করি তাহলেই কিন্তু পটস এর একদম এমআরআই ডেফিনিট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। প্লাস যদি ওখান থেকে তুমি এফএনসি করো, পটস এর যেখানে তোমার সোয়েলিং আছে, গিব্বাস আছে, ওখান থেকে যদি এফএনসি করো, যদি টিউবারকুলার গ্র্যানুলোমা পেয়ে যাও তাহলে হয়ে গেল। তাহলে এক্সট্রা পালমোনারি টিবি এক একটা সাইটের উপর ইনভেস্টিগেশন ডিপেন্ড করবে। যেমন মনে করো জিআইটিবি যদি হয় তাহলে কোলোনোস্কোপি করে ওখান থেকে টিস্যু নিয়ে ওইভাবে তোমাকে ইয়ে করতে হবে, স্যাম্পল নিয়ে ওইভাবে হিস্টোপ্যাথোলজি করতে হবে। আমার মনে হয় ডায়াগনস্টিক অ্যাপ্রোচ আমার মনে হয় এইটুকুই। ট্রিটমেন্ট আমি 2 লাইনে শেষ করে দিব। টিবি যখন ডায়াগনোসিস হয়ে গেছে তখন আমি অ্যান্টিটিউবারকুলার থেরাপি আমি তোমাদের কালকে ওই যে ওটা বলে নিছিলাম এই জন্য, এই যে তোমরা জানো যে টিবির ক্যাটাগরি আগে 3টে ছিল, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 এখন আর বলে না, এখন বলে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। আর হলো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির মধ্যে আবার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট আছে, তারপরে তোমার এক্সটেন্সিভলি এক্সডিআর আছে, এখন আবার টোটাল ড্রাগ রেজিস্ট্যান্ট আছে। তাহলে ড্রাগ রেজিস্ট্যান্ডারে এমডিআর, এক্সডিআর, আবার টিডিআর, টোটাল ড্রাগ রেজিস্ট্যান্ট। এগুলো এমবিবিএস লেভেলে তোমাদের লাগবে না, তোমাদের খালি জিজ্ঞেস করা হবে এই যখন এই প্রাইমারি টিবি, যখন পালমোনারি টিবি ডায়াগনোসিস হবে কি। অনেক সময় আমি এই যে গতবারেও তোমাদের ফাইনাল অ্যাসেসমেন্টে অনেকে জিজ্ঞেস করলাম টিবির ট্রিটমেন্টটাই ভালোভাবে বলতে পারে, যে এই টিবির ট্রিটমেন্ট যদি না জানো এবং কোনো কারণে যদি এমবিবিএস ভাইবা লং কেস, শর্ট কেস বা ভাইবা তে জিজ্ঞেস করে টিবির ট্রিটমেন্ট যদি কেউ না পারো, আমার মনে হয় না তাকে পাস করার তার কোনো অধিকার আছে এমবিবিএস লেভেলে। বাংলাদেশের ডাক্তার হবা, টিবির ট্রিটমেন্ট জানবা না, টিবির ইনভেস্টিগেশন জানবা না, টিবির সিমটম সাইন জানবা না, এটাতে মানে ডাক্তার হওয়ার কোনো অধিকার নাই তার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাহলে আমি না, এটা সব স্যারাই মনে করে, এটা এমন একটা কমন ডিজিজ। তাহলে আমি যদি ওই যে বলছিলাম যে নিউ কেস ডেফিনেশনের মধ্যে যে নিউ কেস, যে আগে কখনো টিবি হয় নাই, অ্যান্টিকক্স খায় নাই, অথবা খেলেও 1 মাসের কম খেয়েছে, তাহলে তাদেরকে আমি দিব বোথ এক্সট্রা পালমোনারি অথবা পালমোনারি। তাহলে পালমোনারি, এক্সট্রা পালমোনারি, স্মেয়ার পজিটিভ, স্মেয়ার নেগেটিভ, যেই হোক না কেন নিউ কেস হলে আমি ক্যাটাগরি 1 দিব, একদম অন্ধ হাফেজের মতো, এটা মনে রাখবা। তাহলে নিউ কেসের ডেফিনেশন কালকে আমি বলছিলাম যে আগে কখনোই অ্যান্টি টিবি ড্রাগ খাই না, এবারে প্রথম টিবি হয়েছে, ফার্স্ট টাইম টিবি, অথবা আগে টিবি হলেও 1 মাসের কম অ্যান্টিকক্স খেয়েছে, টিবির ওষুধ 1 মাসের কম খেয়েছে, এটাকে আমরা বলতেছি নিউ কেস অফ টিবি। এই ক্ষেত্রে পালমোনারি হোক, এক্সট্রা পালমোনারি হোক, স্মেয়ার পজিটিভ হোক, নেগেটিভ হোক, ক্যাটাগরি 1 চিকিৎসা। ক্যাটাগরি 1 কি? 4টে ড্রাগ, আইএনএস, রিফাম্পিসিন, পাইরাজেনামাইড, ইথাম্বিউটল। আইএনএস, রিফাম্পিসিন নামও অনেকে বলতে পারেন না, তোমার বিশ্বাস করবা না, অনেকের কাছে মনে হবে যে এটা হতে পারে নাকি, ফার্মাকোলজিতে পড়ে আসছো, কিন্তু হয়। কিন্তু 4টে টিবির ড্রাগই অনেকে ভালোভাবে বলতে পারে, আইএনএস, রিফাম্পিসিন, পাইরাজেনামাইড, ইথাম্বিউটল। 4টে ড্রাগ প্রথম 2 মাস, এটাকে বলা হয় ইন্টেনসিভ ফেজ। এটা খুবই জিজ্ঞেস করে যে টিবির 6 মাসের ট্রিটমেন্টটাকে কিভাবে ভাগ করে। তাহলে প্রথম 2 মাসটাকে বলা হয় ইন্টেনসিভ ফেজ, পরের 4 মাসটাকে বলা হয় কন্টিনিউয়েশন ফেজ। প্রথম ইন্টেনসিভ ফেজ হলো 4টে ড্রাগ, আইএনএস, রিফাম্পিসিন, পাইরাজেনামাইড, ইথাম্বিউটল। পরের কন্টিনিউয়েশন ফেজ 4 মাস, 2টা ড্রাগ, আইএনএস এন্ড রিফাম্পিসিন। আমার মনে হয় পড়ার দরকার নাই, এটার আজকে ক্লাসের পরে এইটুকু মনে রাখো। তাহলে তোমার ইন্টেনসিভ ফেজ, কন্টিনিউয়েশন ফেজ, টোটাল ডিউরেশন 6 মান্থস, প্রথম 2 মাস, 4 মাস। প্রথম 2 মাস হলো 4টে ড্রাগ, আইএনএস, রিফাম্পিসিন, পাইরাজেনামাইড, ইথাম্বিউটল। পরে 4 মাস 2টা ড্রাগ, আইএনএস, রিফাম্পিসিন, 4 মাস। এখন ডোজ আমরা যখন ইন্টার্নি করছি বা লিখছি, এখন তো এই যে ফিক্সড ডোজ কম্বিনেশন আসছে,
একটা ওষুধের মধ্যে 4টা ড্রাগ পাওয়া যায়, কিন্তু আমাদের সময় এই ফিক্সড ড্রাগ কম্বিনেশন ছিল না। আমরা যখন ইন্টার্নি করি তখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ড্রাগ লিখতে হতো, আয়ানিস, রিফাম্পিসিন, পাইরাজিন, ফেমিটল। অনেক সময় তখন আমরা ওই যে পার কেজি বডি ওয়েট হিসাবে আমরা ডোজ বলতাম। এখন তোমরা জেনে রাখবা এটা ফিক্সড ডোজ কম্বিনেশন। তোমাদের ডোজ সাধারণত জিজ্ঞেস করে না, কেউ যদি জিজ্ঞেস করতে পারে, বলে যে 37 কেজি পর্যন্ত হলে 2টা ড্রাগ, 37 থেকে 54 কেজি হলে 3টা ড্রাগ, 54 থেকে তোমার 55 থেকে 74 কেজি হলো 4টা ড্রাগ, আর 75 এর বেশি হলে 5টা ড্রাগ। ফিক্সড ডোজ কম্বিনেশন। ফিক্সড ডোজ কম্বিনেশন হলো এই একটা ওষুধের মধ্যে এই 4টা ড্রাগ তৈরি করা হয়েছে। তাহলে 4FDC বলে এটাকে, 4টা ড্রাগ একসাথে 2টা ড্রাগ, এটা 2FDC বলে। মানে 2টা FDC টা হলো ফিক্সড ডোজ কম্বিনেশন। এটার কিছু অ্যাডভান্টেজ আছে। অনেক সময় ওই যে আমরা যখন ইন্ডিভিজুয়াল আইসোলেটেড ড্রাগ দিতাম তখন অনেকগুলো দেখা আইএনএস এর খেতে হচ্ছে, 4টা ড্রাগ 4 বারে খেতে হচ্ছে। এটা তো সুবিধা হলো যে একটা ড্রাগের মধ্যে 4টা ড্রাগ বা 2টা ড্রাগ নিয়ে আসা হয়েছে, আসার জন্য ওই 2টা বা 3টা ট্যাবলেট একবারে খেয়ে দিচ্ছে। তাও অনেক সমস্যা হয়। এই যে পরশুদিন একটা রুগী আসছে, বলে স্যার ওই সাইকোলজিক্যাল সমস্যা হয়ে যায় অনেক রুগী। স্যার 4টা ড্রাগের 74-75 কেজি ওজন, 5টা করে ড্রাগ খেতে হয়। বলে স্যার এই 5টা ড্রাগ খেলেই তার সাইকোলজিক্যাল সমস্যা শুরু হয়ে যায়। ওই জন্য এগুলো কাউন্সিলিং এগুলো করতে হয়। আর ক্যাটাগরি 2 একটু বলে নি। ক্যাটাগরি 2 কাকে দিব? ওই যে আমি কালকে তোমাদের বলছিলাম যে তোমার ওই যে ট্রিটমেন্ট ফেলিওর, রিল্যাপস আর হলো ডিফল্টার, এগুলো ডেফিনেশন কালকে আমি বলছিলাম। তাহলে একটা রোগীর ডায়াগনোসিস যদি টিবি ডায়াগনোসিস হলো কিন্তু ট্রিটমেন্ট ফেলিওর, ক্যাটাগরি 1 ফেলিওর, তারপরে তোমার রিল্যাপস আর হলো ডিফল্টার, এদেরকে আমি দিব ক্যাটাগরি 2। তোমাদের আর ডিটেলস লাগবে না। অনেক সময় জিজ্ঞেস করে তুমি ক্যাটাগরি 2 কাদের কাদের দিবা, তাহলে তোমার উত্তর হবে স্যার আমি রিল্যাপস কেসে দিব, 2 নম্বর হলো ট্রিটমেন্ট ক্যাটাগরি 1 ট্রিটমেন্ট ফেলিওরের ক্ষেত্রে দিব, আর 3 নম্বর হলো যে আমি ডিফল্টারের ক্ষেত্রে দিব। এগুলোর ডেফিনেশন আমি তোমাদের কালকে বলছি, এগুলো তোমরা একদম মুখস্থ রাখবা। কাকে যদি যারা ভালো নাম্বার বা এগুলো পেতে চাও তাদের একটু ডিপে গেলে এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে। আর টিবির ক্ষেত্রে আর 2-একটা কথা, যে ওই অনেক সময় হয়েছে কি এই টিবি ড্রাগ গুলোর সাইড ইফেক্ট খুব বেশি, টিবি ড্রাগ গুলোর সাইড ইফেক্ট খুব বেশি। টিবি ড্রাগগুলোর সাইড ইফেক্ট খুব বেশি। এই টিবি বলে যে অনেক সময় স্যারা জিজ্ঞেস করে যে এই 4টা মেইন ড্রাগের প্রত্যেকটার একটা কমন সাইড ইফেক্ট গুলো বলো তো। তাহলে আইএনএস মনে রাখবা, যেটা পেরিফেরাল নিউরোপ্যাথি করে। পেরিফেরাল নিউরোপ্যাথি প্রিভেন্ট করার জন্য আমরা পাইরিডক্সিন দিই, ভিটামিন B6 দিই। রিফ্যাম্পিসিনের অনেক সাইড ইফেক্ট আছে, তার মধ্যে হলো তোমার হেপাটোটক্সিক। সব ড্রাগগুলো সাধারণত হেপাটোটক্সিক, কিন্তু রিফ্যাম্পিসিন খুব হেপাটোটক্সিক। আর রিফ্যাম্পিসিন দিলে রুগীকে 2টা অ্যাডভাইস দিতে হয়। এটা স্যারা অনেক সময় জিজ্ঞেস করে। রিফ্যাম্পিসিন দিলে যে অ্যান্টিটিবি দিলে প্রথমে বললাম আইএনএসটা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি করে, ওই জন্য আমরা পাইরিডক্সিন দিই। রিফ্যাম্পিসিনের যদি আমরা প্রেসক্রাইব করি তাহলে পেশেন্টকে 2টা অ্যাডভাইস দিতে হয়, এটা খুব সারা জিজ্ঞেস করে। একটা হলো যে এই রিফ্যাম্পিসিন খেলে অনেক সময় বডির যে সিক্রেশন গুলো আছে, বিশেষ করে ইউরিন, অনেক সময় রেড বা অরেঞ্জ কালার হয়, রোগীরা খুব ভয় পেয়ে চলে আসে যদি তুমি সাবধান করে না দাও। বলতে হবে যে এটা ওই রিফ্যাম্পিসিন ওই ড্রাগটার জন্য আপনার পেশাব এই লালচে হতে পারে বা অরেঞ্জ কালার হতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। অনেক সময় আমরা ভুলে যাই বা কাউন্সিলিং করতে অনেক সময় রোগীরা চলে আসে, তাহলে এটাকে তোমার বলে দিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট মহিলাদের ক্ষেত্রে, তোমরা জানো যে রিফ্যাম্পিসিন হলো এনজাইম ইনডিউসার, যে শরীরে যে এনজাইম তৈরি করে। যারা যে মহিলাগুলো অ্যান্টিটিবি খাচ্ছে তারা যদি কন্ট্রাসেপটিভ পিল খায়, তাহলে যেহেতু এটা এনজাইম ইনডিউসার, ওই পিলের ইফিকেসি কমে যায়, এনজাইম গুলো ওই পিলগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়, করে অনেক সময় এই কন্ট্রাসেপটিভ ফেলিওর হইতে পারে। যারা অ্যান্টিকক্স খাবে, বিশেষ করে ফিমেল, তাদেরকে বলে দিতে হবে যে যতদিন আপনি টিবির ওষুধ খাবেন ততদিন আপনাকে ব্যারিয়ার মেথড বা অন্য মেথড ব্যবহার করতে হবে, এটার ইফিকেসি কমে যেতে পারে। এই 2টা অ্যাডভাইস
দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্যারা খুব জিজ্ঞেস করে। 3 নম্বর ড্রাগ হলো পাইরাজিনামাইড। এটাতে সাধারণত কমন সাইড ইফেক্ট হলো গাউট হয়, রোগীরা এসে খুব বলে স্যার আমার গিরা ব্যথা হয়, গিরা ব্যথা হয়। তাহলে এগুলো পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। খুবই ব্যথা হলে অনেক সময় না পাই নেসেড এগুলো আমরা দিই, অনেক সময় ড্রাগ স্টপও করা লাগতে পারে। আরেকটা বললাম ইথামবিউটল। ইথামবিউটলের মেন সাইড ইফেক্ট হলো রেট্রোবাল্বার নিউরাইটিস করে। ওই জন্য যারা দুইটা ক্ষেত্রে ইথামবিউটল দেওয়া যায় না, একটা তোমার মনে রাখবে, এগুলো জিজ্ঞেস করে পেডিয়াট্রিক্সে জিজ্ঞেস করতে পারে, যে যারা ছোট বাচ্চা যারা কমপ্লেন করা শিখে নাই যে আমি চোখে কম দেখছি, তাদের ইথামবিউটল দেওয়া যাবে না। আর একটা হলো আনকনসাস পেশেন্ট, যে টিউবারকুলার মেনিনজাইটিস বলো, টিউবারকুলোমা বলো, যারা কমপ্লেন করতে পারছে না যে আমি চোখে দেখতেছি না, তাদের আমরা ইথামবিউটল দিব না। তাহলে ইথামবিউটলের ক্ষেত্রে দুইটা প্রিকশন, সেটা হলো যারা ইয়াং চিলড্রেন, যারা ভিজুয়াল অ্যাকুইটি কমপ্লেন করতে পারবে না, তাদেরকে আমরা প্রেসক্রাইব করব না। আর একটা আনকনসাস পেশেন্ট, তাদের আমরা ইথামবিউটল প্রেসক্রাইব করব না, এটা যেহেতু রেট্রোবাল্বার নিউরাইটিস করে। আর একটা ড্রাগ ফার্স্ট লাইনের আছে, সেটা হলো স্ট্রেপ্টোমাইসিন, যেটা ক্যাটাগরি 2 তে ইউজ করে। স্ট্রেপ্টোমাইসিন তোমরা জানো, এটা অটোটক্সিসিটি করে, কানে কম শুনি। তারপরে হলো কিডনি ড্যামেজ করতে পারে, কিডনি ড্যামেজ এগুলো দেওয়া যায় না, ঠিক আছে। তাহলে এই যদি 5টা ড্রাগের যদি বলে যে একটা করে কমন সাইড ইফেক্ট এবং একটা মানে তুমি বলো সাইড ইফেক্ট বলো এবং কি কি প্রিকশন নিতে হবে, আমার মনে হয় এইটুকু হলো টিবি ট্রিটমেন্ট ব্যাপারে যথেষ্ট। আর ওই যে ল্যাটেন্ট টিবি যেটা বলছিলাম, ল্যাটেন্ট টিবিতে আমাদের দেশে আমি বলছি যে যেহেতু সবাই ইনফেক্টেড, এমটি টেস্ট বা ইগরা টেস্ট পজিটিভ হলে আমরা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে ল্যাটেন্ট টিবির চিকিৎসা কত আমরা অ্যাডভোকেট করি না। কিন্তু যদি মনে করো যে ইমিউনোসাপ্রেসড কন্ডিশন, যে সিকেডি রোগী, কিডনি ডায়ালাইসিস চলতেছে, তারপরে লিভার ডিজিজের রোগী, এগুলো রোগীর ক্ষেত্রে বা ওই যে তোমার রিউমেটয়েড আর্থ্রাইটিসের বায়োলজিক্যাল এজেন্ট পাচ্ছে, এগুলোর ক্ষেত্রে অনেক সময় প্রোফাইল্যাকটিক অ্যান্টিটিবি দেওয়া হয়। প্রোফাইল্যাকটিক আমাদের দেশে খুব কমনলি যেটা প্র্যাকটিস করা হয় সেটা হলো এটা অনেক সময় একটু মনে রাখো। টাইম আছে তো, বলা যাবে 1 মিনিট? জি স্যার বলা যাবে স্যার, আপনি যতক্ষণ চাবেন স্যার বলা যাবে স্যার। আচ্ছা আমি আরেকটু কথা বলে শেষ করে দিই। জি স্যার। অনেক সময় জিজ্ঞেস করে, সেটা হলো যে মায়ের স্মেয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, মায়ের তার ইনফ্যান্ট 2 মাসের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আছে, সে বাচ্চাটাকে তো মা থেকে আলাদা করা যাচ্ছে না, যেহেতু ব্রেস্ট ফিডিং এগুলোর ব্যাপার আছে। এগুলোর ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলোর ক্ষেত্রে সাধারণত প্রোফাইল্যাক্সিসটা ইউজ করা হয়। ইনফ্যান্টকে আমরা এই কেমো প্রোফাইল্যাক্সিসটা আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাডভোকেট করতে পারি। সেটা হলো এই কেমো প্রোফাইল্যাক্সিস ইন টিবি, অনেক সময় জিজ্ঞেস করে, সেটা হলো যদি আমরা আইএনএস দিই, এটা সাধারণত 3 মাস দিতে হয়, আইএনএস 6 মাস, আইএনএসটা 6 মাস দিতে হয়। আর যদি আইএনএস রিফাম্পিসিন দিই, তাহলে আমরা অনেক সময় 3 মাস দিই। তাহলে আমরা এই যে কেমো প্রোফাইল্যাক্সিস তোমার এই সাধারণত স্মিয়ার পজিটিভ মায়ের ক্ষেত্রে যদি বাচ্চা হয়, ব্রেস্ট ফিডিং বাচ্চার ক্ষেত্রে আমরা এই কেমো প্রোফাইল্যাক্সিস আমরা দিই। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে কেমো প্রোফাইল্যাক্সিস আমাদের দেশে অত অ্যাডভোকেট করে না। আমার মনে হয় শর্টকাট তোমাদের লেভেলে আমি যা বললাম টিউবারকুলোসিস, হয়তো 2-1 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, আমার মনে হয় এইটুকুই সাফিসিয়েন্ট, এইটুকুই তোমরা মেমোরাইজ করার চেষ্টা করো। স্যার আমাদের ফেসবুক লাইভে একটা প্রশ্ন আছে স্যার। কেমো প্রোফাইল্যাক্সিসটা আইএনএসটা দিতে হয় 6 মাস। হ্যাঁ স্যার ক্যাটাগরি 2 ট্রিটমেন্টটা স্যার ফেসবুকে লাইভে এসে জিজ্ঞেস করছে স্যার, ক্যাটাগরি 2 ট্রিটমেন্টটা হলে ক্যাটাগরি 2 হলে কি ট্রিটমেন্ট দিব স্যার? আচ্ছা, ক্যাটাগরি 2 একটু চেঞ্জ হয়েছে এখন তোমাদের ওই লেভেলে আমার মনে হয় ওটা না, আগে যেটা ছিল এখন একটু চেঞ্জ হয়েছে। এখন হলো ওই যে ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট দিব আমরা 8 মাস, এর মধ্যে মনে রাখো ইন্টেন্সিভ ফেজ হলো 3 মাস আর কন্টিনিউশন ফেজ হলো 5 মাস।
এর মধ্যে প্রথম 2 মাস আমরা 5টা ড্রাগ দিব, ওই যে রিমস্টার 4FDC, আইএনএস, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড আর ইথাম্বিটল, তার সাথে স্ট্রেপ্টোমাইসিন। এটা প্রথম 2 মাস। 3rd মাসে গিয়ে স্ট্রেপ্টোমাইসিনটা অমিট হয়ে যাবে, তাহলে ওখানে থাকবে 4টা ড্রাগ, আইএনএস, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড আর ইথাম্বিটল। 3 মাস হয়ে গেল। এবং পরের 5 মাস পাবে 3টা ড্রাগ, আইএনএস, রিফাম্পিসিন আর ইথাম্বিটল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে ক্যাটাগরি 2 8 মাসের প্রথম 2 মাস হলো 5টা ড্রাগ, ওই আইএনএস, রিফাম্পিসিন, পাইরাজিন, ইথাম্বিটল আর স্ট্রেপ্টোমাইসিন। 3rd মান্থে গিয়ে স্ট্রেপ্টোমাইসিন অমিট হয়ে যাবে, 4টা ড্রাগ থাকবে। আর 5th মান্থ থেকে 8 মান্থ হলো, মানে 4th মান্থ মানে পরের 4-5 মাস হলো 3টা ড্রাগ, আইএনএস, রিফাম্পিসিন আর ইথাম্বিটল। এখন এইটা আমি কেন বলতে চাইলাম না, এখন আসলে এটা এখনো বইয়ে আসেনি, এখন পর্যন্ত ওই যে ন্যাশনাল গাইডলাইনেও ইন্ট্রোডিউস করেনি, এখনো ওই ড্রাফটিং পর্যায়ে আছে। ওই স্ট্রেপ্টোমাইসিনটা আসলে এখন উইথড্র হয়ে গেছে, হয়ে এখন ওটা আসলে লিভোফ্লক্সাসিন রিপ্লেস করছে ওই ওই কি বলে স্ট্রেপ্টোমাইসিনটাকে। ওই জন্য আমি এটা তোমাদের বলতে চাইনি, কিন্তু স্যারা যদি আগেটা জানতে চায় তাহলে ওইটা বলবা যে 8 মাস, আর হলো এখন রিসেন্টলি ওই স্ট্রেপ্টোমাইসিন রিপ্লেসড বাই লিভোফ্লক্সাসিন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আর কোনো কোয়েরি? না স্যার, থ্যাংক ইউ স্যার এত সময় ধরে আমাদের বোঝানোর জন্য স্যার। আচ্ছা, তারপরেও যদি তোমার যদি কোনো কোয়েরি থাকে আমাকে জানালে আমি পরে বলবো। জি স্যার, আমি আপনাকে পরে আপনাকে আমার বলবো মনে স্যার। হয় টিভির মানে এখন টিভি শর্টকাটে আসলে 2 দিনে এর চেয়ে আর বেশি বলা যায় না। আমাদের আসলে টিভি এত ভাস্ট, পোস্ট গ্রাজুয়েশনে তোমার আমাদের এমডি 3rd পার্টে চেস্টের যত ডিজিজ আছে সেটা হলো 100 মার্ক রিটেন, আর টিবি একাই 100 মার্কে রিটেন হতো আমাদের এমডি 3rd পার্টি। ওই জন্য এটা মানে এত ভাস্ট, মানে আমি তো তোমায় বলার পরে আমি একটু টেনশনে ছিলাম যে আমি এই শর্টকাটে আমি কতটুকু বলবো। যাই হোক, আমি চেষ্টা করলাম তোমাদের এমবিবিএস লেভেলে যাতে কভার হয় ওইটুকু বলার জন্য। তারপরেও কিছু বাদ থাকতে পারে, তোমরা একটু দেখে নিও এটা। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।